মিটিমিটি তারা জ্বলছে আকাশের বুকে। চাঁদটা মাঝে মধ্যে দেখা দিয়ে আবারও আড়াল হচ্ছে কালো মেঘের পেছনে। বাইরের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গাছগুলোর পাতা দুলছে বাতাসে। পাখিদের ডানা ঝাপটানোর শব্দ দূর ভেসে আসছে। সঙ্গে ভেসে আসা ঝিঝি পোকার ডাক রাতের নিস্তব্ধতাকে আরো গভীর করে তুলছে। নদীর জলের মৃদু প্রবাহ তরঙ্গের শব্দটি বাদ যায় কেন? এই নীরব রাত্রি শুধু প্রকৃতির নয়, মানুষের মনকেও স্পর্শ করে। একাকী রাতের নরম পরশে মনের গহীনে লুকিয়ে থাকা ভাবনাগুলো জেগে উঠেছে। স্মৃতিগুলো হাতছানি দেয় মানসপটে। দরজার কপাট ঠাস করে বন্ধ করে দিল ফারহা। দরজার ওপাশ থেকে চেঁচিয়ে উঠল ফারহা, আরেকবার আমার রুমে আসলে আপনার পা ভেঙে দেব। ওপাশে দাঁড়িয়ে থাকা লোকটা চোয়াল শক্ত করে নিল, গম্ভীর কণ্ঠে বলল, ওই বাইরে এসে আমার সামনে দাঁড়িয়ে বলো। এই শখ কত? আসবো না বাইরে। চুপটি করে বসে রইল ফারা। ক্লিন সেভ করা গালে হাত বুলায় তাসফিন। মনে জাগ্রত অদম্য ইচ্ছেটা চাপা পড়ে গেল। তিলের উপর ঠোঁট ছোঁয়ানোর পূর্বেই মেলি কণ্ঠস্বর কর্ণ স্পর্শ করল। আরিফ আহমেদ ডাকছে ফারাকে। তাসফিন অপেক্ষা করল না, ছেড়ে দিল তৎক্ষণাৎ। উঠে বাইরের দিকে পা বাড়ায়। দৌড়ে এসে দরজাটা তক্ষুনি বন্ধ করে সাহসিকতা দেখায় ফারা। শব্দবিহীন হাসল তাসফিন। অধর কোণে ঝুলছে দুষ্টু দুর্বোধ্য হাসিটা। শাসানোর সহিত দরজায় হাত রেখে বলল, পরের বার ধরলে কাঁচা চিবিয়ে খাবো, মনে থাকে যেন। অপেক্ষা করল না তাসফিন, চলে গেল নিজ বরাদ্দকৃত কক্ষে। ফাঁকা ঢোক গিলল ফাড়া। পরের বার কি করবে? দরজায় ভিড় টোকা পড়ল। আজকে উঠে ফাড়া। তাসফিন কি ফিরে এসেছে? ফাড়া, এই ফাড়া। মায়ের কণ্ঠস্বর। হাঁপ ছেড়ে বাঁচল ফাড়া। উঠে গিয়ে দরজাটা খুলে দিল। হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করলো আরিফা আহমেদ। কি হয়েছে মা? হঠাৎ আমার ঘরে এলে যে? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আরিফা আহমেদ। উপর নিচ পরখ করে বললেন, তোকে এই গয়নাগুলো কে দিয়েছে? নিশ্চুপ ফাড়া। এগুলো এক্ষুনি খুলেনি, অথচ এখন না খোলায় জবাবদিহি করতে হচ্ছে। এখন সে করবে তো করবে কি? অস্থির কণ্ঠে বলল, মা এগুলো তো তাসফিন দিয়েছে, তাই তো? ওপর নিচে মাথা দোলায় ফাড়া। অর্থাৎ তাসফিন দিয়েছে এগুলো। তেতে উঠল আরিফা আহমেদ। ব্যস্ত হাতে খুলতে নিলেন গয়নাগুলো। পড়তে হবে না এগুলো, খুলে ফেল। ফাড়া তাকিয়ে আছে, কি করবে এখনো। ব্যস্ত পায়ে ভেতরে এলেন শায়লা আহমেদ। কি রে তুই, শুধু শুধু এরকম অপদস্থ করছিস কেন মেয়েটাকে? ফাড়া এদিকে আয় তো। ফাড়াকে নিজের দিকে টেনে নিল শায়লা আহমেদ। শাসানোর সহিত আওড়ালো, ওর স্বামী ওকে এগুলো দিয়েছে, তাতে তুই শাশুড়ি হয়ে এত নাক গলাতে আসছিস কেন? মুখখানে চুপসে গেল আরিফ আহমেদ। তিনি এখনো রেগে আছেন তাসফিনের ওপর। দুজনের মধ্যে কথোপকথন শুরু হয়েছে। ফাঁকা বুঝে কেটে পড়ল ফাড়া। আপাতত উদ্দেশ্য হচ্ছে কলেজে যাওয়া। বাড়িতে থাকলে একদিকে বাঘ তো অন্যদিকে ভাল্লুক। অবশ্য ভাল্লুক হিসেবে মাকে ভয় লাগছে না, কিন্তু বাঘ, তাসফিন তো কাঁচা খাবে তাকে। মেঘাচ্ছন্ন দুপুর। আকাশ জুড়ে ঘন মেঘের চাদর। সূর্যের আলো ম্লান হয়ে আসছে। চারপাশে একটা ধূসর ভাব ছড়িয়ে পড়েছে। বাতাস ভারী, যেন বৃষ্টির নামার অপেক্ষায়। পাখিরা নীরব, গাছের পাতা স্থির, আর দূর কোথাও বাজ পড়ার ক্ষীণ শব্দ শোনা যায়। সুখের একটা মিশ্র আবেশ ছড়িয়ে থাকে হৃদয়ে। জিপ গাড়িতে বসে আছে নূপুর, ঝুমুর আর মাহির। সামনে ড্রাইভ করছে সৌহার্দ্য। এই তো আর কিছুটা পথ গেলেই তারা পৌঁছে যাবে আহমেদ মঞ্জিলে। মুখ ভার করে বসে আছে ঝুমুর। তার আসার মোটেও ইচ্ছে ছিল না। ওদিকে তার পড়া এখনো শেষ হয়নি, সামনে পরীক্ষা। অথচ এখন বোঝকা বয়ে এখানে আসতে হয়েছে। এসব নিরিবিলি শহর থেকে দূরে গ্রামীণ পরিবেশ মোটেও পছন্দ নয় তার। ভাগ্যক্রমে আসতে হলো। কতবার না করলো সে আসবে না, অথচ রুবেনা শেখ ফোন করে কড়াভাবেই বলেছে আসতে। ওরা নাকি তাসফিনের বউ নিয়ে ফিরবে। প্রথমে অবাক হয়েছিল ঝুমুর। ওই বাচ্চা মেয়েটাকে আবার বাড়ি বয়ে নিয়ে যেতে হবে। মাহিরকে চাদরে ভালো করে মুড়িয়ে দিয়েছে নূপুর। সাইফুল আসেনি ওদের সঙ্গে। সে বরাবরই ব্যস্ত মানুষ। আজকেও তাই হলো। কাপড় চোপড় গুছিয়ে ছুটতে হয়েছে রাজশাহী। লোকটা তাদের খুব কম সময় দেয়। ভালো হয়েছে সে বাপের বাড়ি আছে, না হলে একা একা মরতে হতো তাকে। শেষ 1 বছর আগে এসেছিল তারা। এরপর আর আসা হয়নি। ফলস্বরূপ জায়গাটা ভুলে গিয়েছে নূপুর। কে রে সৌহার্দ্য? আর কত দূর? স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল সৌহার্দ্য, এই তো চলে এসেছি। মঞ্জিলের কাছাকাছি আসতেই গাড়ি পেছনে পার্ক করলো সৌহার্দ্য। নেমে এলো সবাই।
গাড়ির শব্দ শুনে বেরিয়ে এলো স্নেহা। সৌহার্দ্যকে দেখে মনটা নেচে উঠল তার। দালানের ভেতর প্রবেশ করা রুবেনা শেখ এগিয়ে এসে মাহিরকে কোলে তুলে নিলেন। নানু ভাই, নানি। মাহিরের আদো আদো কণ্ঠস্বর শুনে হৃদয় শীতল হয়ে গেল রুবেনা শেখের। নাক মুখ কুঁচকে ভেতরে এসেছে ঝুমুর। কতদিন এখানে থাকতে হবে? সিঁড়ি বেয়ে নিচে এলো নবীন আহমেদ। আরিফ আহমেদ বেরিয়ে এলেন। নূপুর স্বভাবসুলভ তাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলল। আন্টি, নূপুর কোথায়? আরিফ আহমেদ চায়ের ট্রে সাজিয়ে বললেন, ও তো কলেজে গেছে। পাশে দাঁড়িয়ে কুটকুট করে বিস্কুট খেতে ব্যস্ত স্নেহা। স্নেহাকে উদ্দেশ্য করে বলল, নূপুর, তুমি যাওনি? হাত থেমে গেল স্নেহার। আজকেও সে বাহানা দেখিয়ে কলেজে যায়নি। আসলে আপু, ও তো 1 নম্বর পড়া চোর। রান্নাঘরে প্রবেশ করেই কথাটা বললেন শায়লা আহমেদ। নূপুর ঠোঁট টিপে হাসল। স্নেহা ডাব ডাব করে তাকিয়ে আছে মায়ের দিকে। সে পড়া চোর নাকি ফারহা? মা, আমি কিন্তু যাই কলেজে। আজকে আমার শরীরটা খারাপ, এজন্য। সহসা চোখ পাকিয়ে তাকালো শায়লা আহমেদ। আজকে না তোদের টেস্টের রেজাল্ট দেওয়ার কথা? ও রেজাল্টের কথা শুনতেই তো শরীর খারাপ হয়ে গেল, তাই না? রাগে দুঃখে ব্যথিত হয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো স্নেহা। নূপুর দুঃখ প্রকাশ করে বলল, থাক না শায়লা আন্টি, মেয়েটাকে শুধু শুধু ওরকম করে বললেন। কাঁচের প্লেটগুলো মুছে নিচ্ছেন শায়লা। হাত চালাতে চালাতেই আওড়ালো, ওর কথা ধরো না তো, পড়তেই চায় না। আবারও রান্নাঘরে আগমন ঘটে স্নেহার। রেখে যাওয়া বিস্কুটটা তুলে নিল, ফের গটগট করে বেরিয়ে গেল। হতাশ হলেন শায়লা আহমেদ। দেখলে গায়েও মাখেনি। আরিফা আহমেদ চিন্তিত কণ্ঠে বললেন, আজকে তো রেজাল্ট দিব, আল্লাহ জানে ফারা কি করছে। শায়লা আহমেদ হাসলেন। উনি, যাই হবে ভালোই হবে। অনেকদিন ধরে টানা বৃষ্টি শেষে আকাশ যেন নতুন রূপে ধরা দিল। সূর্যের সোনালি আলো ধীরে ধীরে মেঘের আবরণ সরিয়ে চারপাশে ছড়িয়ে পড়েছে। ভেজা গাছের পাতা রোদের স্পর্শে চকচক করে উঠছে, ঠিক যেন টলমল সোনার ফোঁটা। নীল আকাশে এখনো কিছু তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, যেন প্রকৃতি তার ছুঁয়ে যাওয়া সেই স্মৃতিগুলো ধরে রাখতে চায়। বাতাসে এক ধরনের নির্মলতা, যেন ধোয়া মোছা স্বপ্নের মতো। রোদে শুকাতে দেওয়া বৃষ্টি স্নাত পথঘাট থেকে এক ধরনের উষ্ণ বাষ্প উঠছে, তার সাথে মিশে আছে ভেজা মাটির সোদা গন্ধ। কলেজ থেকে বের হয়েছে ফাড়া, একরাশ বিরক্তি নিয়ে হেঁটে চলেছে সামনের দিকে। মন্টু চায়ের দোকানে এসে বেঞ্চে বসে রইল চুপচাপ। ম্যাডাম। পরিচিত কণ্ঠস্বর। ঘাবড়ে গেল ফাড়া। ঘাড় ফিরিয়ে তাকালো ডান দিকে। বুকে হাত গুজে টান টান হয়ে দাঁড়ালো তাসফিন। তাসফিনকে দেখে পিলে চমকে উঠে ফারার। আপনি আপনি আমার পিছু করছেন? নিম্নাষ্ট কামড়ে হাসলো তাসফিন। ফিসফিসিয়ে বলল, বউয়ের সাথে কিছু চাই, তাই এসেছি। আহাম্মক বনে গেল ফারা। লজ্জায় আড়ষ্ট হলো মুহূর্তে। ছি, বেশরম, একটুও লজ্জা নেই আপনার? এরকম ভাবে ছোট মেয়েদের সামনে এসব বলছেন? গা দুলিয়ে হেসে ফেললো তাসবিন। গা পিত্তি জ্বলে উঠল ফারহার। উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ, হাঁটা ধরে সামনের দিকে। এমনিতেই মন খারাপ তার। পরীক্ষায় ডাব্বা খেয়েছে সে, হবেই তো। জেদ করে ইতিহাস পরীক্ষাটা দিলই না। আর দিলেই বা কি হতো? সালের মধ্যে তো 3টে সাল মুখস্থ। 1971, 21শে ফেব্রুয়ারি আর 16ই ডিসেম্বর। আর তো কিছুই জানে না। রাগে দুঃখে কষ্টে ফুঁসছে ফারা। আজকে তোমার রেজাল্ট কার্ড দিয়েছে না? আরেক দফা চমকে ওঠে ফারা। এই লোকটা কি করে জানলো রেজাল্টের কথা? মা, সে তো ফেলটুস কুমারী। এবার মুখ কোথায় লুকাবে? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ফারা। ভ্রু চেয়ে শুধোয় তাসফিন, কি হলো? দাও রেজাল্ট কার্ড। হাত কাঁপছে থরথর করে। পালাতে পারলে বোধহয় ভালো হতো। এই লজ্জা নিয়ে কোথায় যাবে সে? শেষমেশ স্বামী নামক আসামির সামনে প্রেস্টিজ পাংচার হয়ে যাবে তার। বাংলায় 60, ইংরেজিতে 70, ভূগোলে পঞ্চম, আইসিটিতে 77, ইতিহাসে 0। রেজাল্ট কার্ড জোরে জোরে পড়ছে তাসফিন। বটগাছের নিচে বসেছে বেঞ্চের উপর। তাসফিনের ঠিক সামনে নতমস্তকে দাঁড়িয়ে আছে ফারহা। লজ্জায় কান দিয়ে ধোয়া বেরোচ্ছে রীতিমতো। এত লজ্জা রাখবে কোথায়, যেখানে তাসফিন নাকি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। তার উপর এখন একজন নেভি লেফটেন্যান্ট কমান্ডার। সেখানে ফারহা ফেলটুস কুমারী। ছ্যারে, রেজাল্টের এই অবস্থা কেন? এগুলো মার্কস? সিরিয়াসলি? নতমস্তকে থাকা মেয়েটার মস্তক নেমে এলো থুতনিতে। এত লজ্জা রাখি কোথায়? আর পৌরনীতি, এটার কথা তো বললাম না। তেলে বেগুনে জ্বলে উঠলো ফারহা। টান দিয়ে রেজাল্ট কার্ড টেনে নিয়ে কড়া কণ্ঠে বলল, তাতে আপনার কি? নিজে চরকা তেল দিন। আর হ্যাঁ, আমারটা না দেখে নিজের বউটা দেখেন। সহসা এসে ফেললো তাসবিন। বোকা বউটা তার। সেই তো তার বউ, তাহলে এটা আবার কেমন কথা বলল? অপেক্ষা না করে নিজ পথে হাঁটতে লাগলো ফারা। মেঠো পথ ধরেছে সে, পেছন পেছন আসছে তাসবিন। বউটা এমনিতেই এত পিচ্ছি, তার উপর বস্তার মতো একটা ব্যাগ নিয়েছে কাঁধে।
ব্যাগটা টেনে নিল তাসফিন। অকস্মাৎ এমন ঘটনায় আশ্চর্য হয় ফারা, প্রতিক্রিয়া দেখালো না সে। আপাতত তার লাভ হচ্ছে এত ভারী ব্যাগ বয়ে নিয়ে যেতে হবে না। রাস্তার ধারে আসা মাত্র একজন বয়স্ক মহিলার সাথে দেখা হলো ফারার। হাত টেনে ধরলেন সেই মহিলা। কিরে ফারা, কে রে পেছনেরটা? ভেংটি কাটলো ফারা, মুখ বাঁকিয়ে বলল, তোমার জামাই। সহসা হেসে ফেললেন সেই ভদ্রমহিলা। বুঝে গেছি। ঠোঁট টিপে হাসলো ফারা। চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে তাসফিন। বউ তার যার তার জামাই বানিয়ে দিচ্ছে তাকে। আশ্চর্যের বিষয়, সময় পেরিয়ে যাচ্ছে আপন গতিতে। সবে 3:30 বাজে। আরো কিছুটা গেলেই আহমেদ মঞ্জিলে পৌঁছে যাবে ফারা এবং তাসফিন দুজনে। ওই মহিলা কে ছিলেন? কণ্ঠস্বর গম্ভীর। সামনের দিকে হেলে দুলে হেঁটে যাচ্ছে ফারা। তাসফিনের প্রশ্ন শুনে বলল, আপনার বউ। ব্যথাতুর কণ্ঠে চিৎকার করে উঠল ফারা। পিঠে ছড়িয়ে থাকা চুলগুলো টেনে ধরেছে তাসফিন। আর একটা বাজে কথা বললে খুব খারাপ হবে। ফারা মুখ কুঁচকে নেয়। তাহলে আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। এত তেড়া কথা বলো কেন তুমি? আমি এমনি তেড়া, আমার সাথে কথা বলবেন না। নো প্রবলেম, আমি সোজা করে দেব। কথাটি বলেই চোখ টিপে তাসফিন। চোখ পাকিয়ে তাকালো ফারা। চমৎকার হাসলো তাসফিন। ছোট আঙ্গুল টেনে ধরে ফারার। শীর্ণ বদনখানি ক্ষীণ কেঁপে উঠল। আশেপাশে মানুষ থাকলে এত সাহস পারে। ইস, আর একা থাকলে? পরের বাক্যটুকু বলল না তাসফিন। লজ্জায় আড়ষ্ট হলো ফারা। মনে মনে গালি দিল তাকে। আপনি এত বেহায়া কেন? বউ লজ্জাবতী লতা তাই। চকিতে ফিরে তাকালো ফারা। তাকিয়ে রইল ক্ষণকাল। অতঃপর দৃষ্টি ফিরিয়ে ফের হাঁটতে লাগলো। দালানের কাছাকাছি আসা মাত্র কুয়া থেকে পানি নিয়ে পা ধুয়ে ছুট লাগলো ভেতরে। তাসফিন হাসলো, নিজেও পা ধুয়ে নিল। এদিকে ফারা ফের ছুটে এলো। ওহে লেফটেন্যান্ট সাহেব, আমার ব্যাগ দিন। লেফটেন্যান্ট সাহেব শুনতে ভারী মিষ্টি লাগে তাসফিনের নিকটে। বউ তার বুকে আগুন জ্বালছে, কিন্তু নেভাতে যে তার কাছেই আসবে সে কি তা জানে? বৃষ্টি থামার পর চারদিকে একটা ভেজা স্নিগ্ধতা ছড়িয়ে আছে। কাঁচা রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে উঠেছে। প্রতিটি পদক্ষেপে পায়ের নিচে চপচপে শব্দ হয়। কোথাও কোথাও ছোট ছোট জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সেখানে বৃষ্টির ফোঁটা প্রতিচ্ছবি এখনো খেলে বেড়াচ্ছে। কিছু জায়গায় জমে থাকা কাঁথার উপরে এলাকার শিশুরা খালি পায়ে দাপাদাপি করে। আর কোনো কোনো জায়গায় সাইকেল কিংবা গাড়ির চাকার। কফি কাপ হাতে বাইরে বেরিয়ে এসেছে ঝুমুর। না, ততটাও খারাপ লাগছে না আজ। আশেপাশে পরিবেশটা নিদারুণ, আর অনুভূতিও দিচ্ছে নিদারুণ। গাছের পাতাগুলো তখনও ভেজা। কিছু পাতা থেকে টুপটাপ করে পানি ঝরে পড়ছে। রাস্তার পাশে ফুটপাতে কিংবা মাটির ওপর বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়া শুকনো পাতা জড়ো হয়ে আছে। কিছুটা দূরেই গরুর আলাদা করে ব্যস্ত নবীন আহমেদ। হাতে রক্ত। নাক মুখ কুঁচকে নিল ঝুমুর। ওষ্ঠ পুট হতে বেরিয়ে এলো ইয়াক শব্দ। অদ্ভুত শব্দটি শুনে চোখ তুলে তাকালো নবীন। পাশে বসে থাকা ছোট মাহি সবটা দেখছিল। খালামণিকে দেখে আঁকড়ে ধরে মুহূর্তের মধ্যে। আধো আধো কণ্ঠস্বর। ঝুমুর চোখ পাকিয়ে তাকালো। কেমন গন্ধ বেরোচ্ছে। নবীন হাসলো ঝুমুরের নাক মুখ কুঁচকে নেওয়া দেখে। কি ম্যাডাম, সব ঠিকঠাক? প্রত্যুত্তরে কিছু বলল না ঝুমুর। মাহিরকে তাড়াতে বলল, মাহির, তোমার আম্মু ডাকছে, তাড়াতাড়ি যাও। মাহির পা বাড়ায় দালানের দিকে। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? এক দৃষ্টিতে তাকিয়ে আছে নবীন। অস্বস্তিতে পড়ে গেল ঝুমুর। না, দেখছি বড়লোক বাপের বড়লোক মেয়ে কিভাবে নাক মুখ কুঁচকে নিচ্ছে। দাঁত কিরমির করলো ঝুমুর। অভদ্র কোথাকার। পেছন ফিরে যেতেই স্লিপ খেয়ে কর্দমাক্ত জায়গায় ঠাস করে পড়ে গেল ঝুমুর। মা গো! ব্যথাতুর কণ্ঠে চিৎকার করে উঠল ঝুমুর। আকস্মিক সবটা ঘটে যাওয়াতে হো হো করে হেসে উঠল নবীন। নবীনের হাসিতে চমকে ওঠে ঝুমুর। পুরো শরীরে কাঁদা লেগে আছে। কফি কাপটা পড়ে আছে অবহেলায়। রাগান্বিত স্বরে বলল, এই, এভাবে হাসছো কেন তুমি? একটা মেয়ে পড়ে গেছে, তাকে না তুলে অভদ্রের মতো হাসছো। ভাবলেশীন ভাবে উঠে দাঁড়ালো নবীন। বেশি অ্যাটিটিউড দেখালে এমনি হয়। নাকের ডগা ফুলে ওঠে ঝুমুরের। এগিয়ে এলো নবীন, হাত বাড়িয়ে ওঠাতে চাইলো ঝুমুরকে। ঝুমুর কম যায় না, হাত টেনে ধরে নিজে উঠে দাঁড়িয়ে ফেলে দিল নবীনকে। হেসে উঠল খিলখিলিয়ে। এটা কি করলে? ভ্রু কুচকে শুধোয় নবীন। কোমরে হাত উঁচিয়ে দাঁড়ালো ঝুমুর। একটু আগে হাসছিলেন যে, ওইটার বদলা নিলাম। এদিক সেদিক দুলতে দুলতে দালানের ভেতরে চলে গেল ঝুমুর। আহম্মক বনে গেল নবীন। ডাব ডাব করে তাকিয়ে রইল রমণী যাওয়ার পানে। বৃষ্টির পর পরিবেশটা সবকিছুই যেন একটু বেশি সতেজ হয়ে উঠেছে। চারপাশে গাছপালা আরো সবুজ দেখায়, যেন প্রকৃতি নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। বাতাসে একটা শীতলতা, মাটির ভেজা গন্ধ, আর গাছের পাতায় জমে থাকা পানির ফোঁটাগুলো রোদে ঝিলমিল করে ওঠে। নদীর পানি বৃষ্টির কারণে একটু বেড়ে গেছে, আর তীরে জমে থাকা কাঁদায় ছোট ছোট ঢেউ আছড়ে পড়ছে। গাছের পাতায় বসে থাকা পাখিগুলো গাছের পাতায় বসে থাকা পাখিগুলো ধীরে ধীরে গলা ছেড়ে ডাকতে শুরু করেছে।
যেন প্রকৃতির এই বদলে যাওয়া সৌন্দর্যকে স্বাগত জানাচ্ছে। দূরে কোথাও রামধনু দেখা যায়, যার 7টি রং আকাশের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। আর রাতের আকাশ হলে তো কথাই নেই। রান্নাঘরে থালাবাটিগুলো গুছিয়ে রাখছেন আরিফ আহমেদ। এগিয়ে গেল তাসফিন। গলা খাঁকড়ি দিয়ে নিজের অস্তিত্বের প্রমাণ দিচ্ছিল। আর চোখে তাকায় আরিফ আহমেদ। কাটকাট কণ্ঠে শুধোয়, এখানে কি চাই? আপনার মেয়ে চাই। স্পষ্ট জবাব। অবাক হলেন তিনি। পেছন ফিরে তাকালেন। সোজা সাপটে তাকানোর পূর্বে হাতে আরও একটি হাতের স্পর্শ পেল। আম্মু। নমনীয় কণ্ঠস্বর। চমকালেন আরিফ আহমেদ। আই এম সরি আম্মু। আমি আপনার মেয়েকে না দেখেই ফেলে চলে গেছিলাম। প্লিজ আম্মু, আমাকে ক্ষমা করে দিন। আপনার মেয়ে চাই আমার। যদি ভালোই ভালোই দিয়ে দেন তাহলে ভালো, আর না দিলে আমি খারাপ হব। অবাক নেত্রে তাকাচ্ছেন আরিফ আহমেদ। ছেলে হুমকি দিচ্ছে, ভালো হবে না তুমি। বাঁকা হাসলো তাসবিন। আপনার চঞ্চল মেয়ে ভালো হতে দিল কই? কেন, কি করেছে আমার মেয়ে? ঠোঁট উল্টে নেয় তাসবিন। শাশুড়ির কাছে বলতে চাই না আপাতত। ছাড়ো ফাজিল ছেলে, মেয়ে নিতে শাশুড়িকে হাত করতে এসেছো? গা দুলিয়ে হেসে বলল তাসবিন। এটাই আমার শাশুড়ি, একদম জামাইয়ের মতো বুদ্ধিমতী। সব কাজ শেষে লাইট অফ করে দিলেন আরিফ আহমেদ। এবার বলো কি চাও? আমার নিষ্পাপ বাচ্চা বউটা দিয়ে দিন। তাকে আমার লাগবে, খুব করে লাগবে। মুগ্ধ নয়নে তাকালেন আরিফ আহমেদ। এমন একটা ছেলে চেয়েছিলেন ফারার জন্য। তবে কি তার ইচ্ছেটা পূর্ণ হলো? এই রাত বিরেতে পড়তে হয়েছে সবাইকে বিপাকে। পুরো এলাকায় কারেন্ট নেই এখন রাত 12:30 ছুঁই ছুঁই। বড় আম গাছের কিছুটা বেঁকে গিয়ে কারেন্টের পিলারের উপর পড়েছে। ফলস্বরূপ কারেন্ট চলে গেছে পুরো এলাকায়। এলাকার স্থানীয় ব্যক্তিরা মিলে গিয়েছিল কারেন্টের অফিসে। লোক এসেছিল। কিন্তু এই আঁধারে এত কিছু করা সম্ভব না। দিনে আকাশ ভালো থাকলেও রাতের আকাশটা খুব একটা ভালো নয়। তাদের বক্তব্য কাল সকালে আসবে, গাছটা আগে সরাতে হবে। আঁধার রাত, চাঁদটা লুকিয়ে আছে মেঘের আড়ালে। নারকেল বাগানের গাছগুলো নড়ছে বারবার। অন্ধকার দালানে কিছুই ঠিকঠাক করে দেখা যাচ্ছে না। রুমে হারিকেনের আলোতে আলোকিত হচ্ছে। বিছানা গুছিয়ে রাখছে ফারা। কারো পদধ্বনি কর্ণকুহুম হওয়ামাত্র থমকায় সে। পেছন ফিরে তাকানোর ফুরসত নেই। তার পূর্বেই কেউ আঁকড়ে ধরেছে তাকে। ভয় পেল ফারা। কম্পিত সুরে শুধোয়, কে? মিসেস শেখ, ভয় পাচ্ছেন আপনি? হৃদয় জুড়ে ছড়িয়ে গেল এক চাপা অনুভূতি। পায়ের নিচ থেকে শিরশির অনুভূতিটা একটু একটু করে মিশে যাচ্ছে অস্তিত্বের মাঝে। নিস্তব্ধ কালো মেঘে ঢাকা রাত। আকাশ জুড়ে ভারী মেঘের চাদর। চাঁদ তারার আলো ঢেকে গেছে গভীর অন্ধকারে। বাতাসে এক ধরনের চাপা নিস্তব্ধতা, যেন প্রকৃতিও নিঃশব্দে শ্বাস নিচ্ছে। দূর কোথাও বাজ পড়ার আবছা আলো অন্ধকার আকাশকে মুহূর্তের জন্য ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। তারপর আবার সবকিছু গাঢ় কালোতে মিশে যায়। কেবল মাঝে মধ্যে কোনো কুকুরের ডেকে ওঠা হালকা বাতাসে শো শো শব্দ কানে আসছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি, তার সঙ্গে মেঘের গভীর গর্জন। এমন রাতে শুনশান নীরবতা মন আঙ্গিনায় শান্তির বার্তা নিয়ে এসেছে। আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ছুঁয়ে দিচ্ছে। নাকে টকায় সুরসুরে লাগছে ফাড়ার। এ কেমন অনুভূতি! আজ প্রথম এই নিষিদ্ধ অনুভূতির সঙ্গে পরিচয় হলো তার। আমার অসহ্য লাগছে, আল্লাহ দয় ছাড়ুন আমায়। নৈঃশব্দে হাসল সেই পুরুষ। অনুভূতিটা নতুন এই রমণীর জন্যে। তবে ওর আদল পানে চাইলে যে এই নিষিদ্ধ অনুভূতিগুলো মস্তিষ্কে জেঁকে বসবে। টুকরো টুকরো মেঁকে দিচ্ছে কাঁধের ওপর। আবেশে আকিদয় বুঝে এলো ফারহার। কাঁপছে সে থরথর করে। কণ্ঠনালী কেঁপে কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। ঢোক গিলছে বারে বারে। ছাড়ুন না প্লিজ। সে অ্যাগেইন, প্লিজ। সে অ্যাগেইন বেবি। অস্তিত্ব মিশে যাওয়া এক পুরুষ যাকে চাইলেও অস্বীকার করতে পারবে না ফারহা। সরে গেল সেই অস্তিত্ব। চোখ মেলে তাকায় ফারা। নতুন আরো একটি মুখাবয়ব নজর এলো তার। এক পা দু পা করে এগিয়ে আসছে তার দিকে। পিছুতে লাগলো ফারা কদমে কদম মিলিয়ে। বুক সেলফে সইতে ঠেকলো পিঠ, নত হলো মস্তক, কম্পিত হলো অষ্টচকল। দেখুন, আপনি যান না এখান থেকে। সে কি শুনলো? হয়তো বা না। হাত ছুঁয়েছে তার বুক সেলফ। চমৎকার হেসে বলে, এখন ভয় পাচ্ছ কেন? এমনিতে তো চ্যাটাং চ্যাটাং কথা বলো। লজ্জায় ফের নত হলো মস্তক, নির্দ্বিধায় আওড়ালো, তখন আপনি দূরে থাকেন, এখন এত কাছে বলে ভয় লাগে? কথার পিঠে থামিয়ে বলে ওঠে তাসফিন। বাইরের পরিবেশ তুলনামূলক বেশি অন্ধকার। যদি রাত, তবে হয়তো ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। দূরে রাস্তার ধারে কুকুরের ঘেউ ঘেউ শব্দ। ঝড় বৃষ্টির শেষে মাটির গন্ধ আর ভিজে পাতার সোঁদা গন্ধ বাতাসে মিশে আছে। হালকা হাওয়া বইতে লাগলো। গাছের পাতাগুলো দোল খায়।
মাঝে মাঝে জানালার কাছে টোকা দেয় কোনো ডাল। সব মিলিয়ে হারিকেনের আলোয় ভেতরে নরম উষ্ণতা আর বাইরের রহস্যময় অন্ধকার এক রকমের বিপরীত অনুভূতি তৈরি করে, একটি ঘরোয়া শান্তিময় অনুভূতি তৈরি করে। হারিকেনের কমলা রঙা মৃদু আলোতে আলোকিত হয়ে উঠেছে কক্ষ। জানালার কাছে ঝোলানো সফেদ পর্দা ভৌ করে শব্দ করে দুলছে। কমলা রঙা আলো মুখশ্রী জুড়ে ফুটে উঠেছে ফারার আদলে। পায়ের নিচে শীতলতা অনুভব করছে ফারা। বুকে দ্রিম দ্রিম শব্দটি প্রকট হচ্ছে। আচ্ছা, এই যে বেগতিক হৃদয় স্পন্দন কি শুনতে পাচ্ছে তাসফিন? হয়তো বা না, আবার হতে পারে হ্যাঁ। যদি শুনে থাকে তাহলে এর থেকে লজ্জার বোধহয় আর কিছু হবে না। কিশোরী বদনে অনুভূতির নতুন দোলা লেগেছে। হাতের ভাঁজে হাত মেশালো, অন্য হাত কানের পিঠে গলিয়ে স্পর্শ করলো গলদেশ। কম্পিত হলো সর্বাঙ্গ, অসাড় হয়ে এলো দেহ মন আত্মা। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার হবে, আমার হবে। বাক্যটি তীব্রভাবে কর্ণ স্পর্শ করলো ফারার। আর কিভাবে তার হবে? সে তো সেই করেই তার হয়েছিল। কিন্তু তিনি কি করলেন? তাকে ফেলে চলে গেল অসভ্য লেফটেন্যান্ট কমান্ডার। অভিমানের পাল্লা ভারী হলো। সেই সাথে আঁকিপটে জমা হলো নোনা জল, গড়িয়ে পড়লো গাল বেয়ে। ফুঁপিয়ে উঠল ফাড়া। হব না, আর হতেও চাই না। আপনি আমাকে ফেলে চলে গিয়েছিলেন, ভুলিনি আমি, সব মনে আছে। বড় বলে 7 খুন, মা ভাবে ভাববেন না। বক্ষে আলগোছে ধাক্কা দিয়ে সামনের দিক এগিয়ে যেতে লাগলো ফাড়া। পেছনেতে বলিষ্ঠ বলিষ্ঠ দুটো হাতের বাঁধনে আটকা পড়ে যায়। মেথিন উদরে স্পর্শ করে সেই হাত দুটো মুখ ডোবায় কাঁধে। এই ছোট্ট শরীরে এত রাগ, উফ, ঝলসে যাব তো। ছাড়ুন আমায়, ইয়া আল্লাহ, এত নির্লজ্জ আপনি, ছাড়েন আমাকে। সশব্দে হাসলো তাসবিন, ব্যঙ্গ করে বলল, নির্লজ্জ তো এখনো হলাম না, তার আগেই বলে ফেললে। আমি কিন্তু মাকে ডাকবো। ডাকো সুন্দরী। ধস্তে ধস্তে করছে ফাড়া, অথচ নিজেকে ছাড়িয়ে নিতে ব্যর্থ সে। তোমার চোখের গভীর নীলিমায় ডুবে যেতে চাই এক অনন্ত বিস্মরণে। নিজেকে শূন্যে অনুভব করে ফাড়া দৃষ্টি ফেরায় ডান দিকে। একজোড়া গভীর আখিদয় মেলে তার দিকে তাকিয়ে আছে সেই কাঙ্ক্ষিত মানুষটি। ধীরে ধীরে পা ফেলে এগিয়ে চলেছে নরম তোলতলে বিছানার দিকে। চোখাচোখি হয় দুজনের। চোখে চোখে আদান প্রদান হচ্ছে প্রেমের অব্যক্ত কথাগুলো। এক বিশাল সমুদ্রের বুকে ভেসে চলেছে একটি জাহাজ। গভীর নীল জলরাশি, চারদিকে যতদূর চোখ যায় কেবল তরঙ্গের খেলা। হঠাৎই দিগন্ত রেখায় একগুচ্ছ উঁচু ঢেউ দেখা যায়। সেই ঢেউগুলো ক্রমশ উঁচু হতে থাকে, দানবের মতো তেড়ে আসছে জাহাজের দিকে। মুহূর্তের মধ্যে সাগরের বুক চিরে বিশাল জলরাশি আছড়ে পড়ে জাহাজের গায়ে। প্রচণ্ড শব্দে পানি ছিটকে ওঠে। ঝাঁকি খায় জাহাজের কাঠামো, যেন দুলে ওঠে পুরো জাহাজটাই। ঢেউগুলো একের পর এক আঘাত হানছে, কখনো জাহাজের গা বেয়ে উঠে যাচ্ছে, কখনো আবার নিচে নেমে গিয়ে পরের ঢেউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। সমুদ্রপথে বিভিন্ন ধরনের অবৈধ বৈধ পণ্য পাচার করা হয়। অবৈধ পণ্য আন্তর্জাতিক চোরাচালান চক্রের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে পাঠানো হয়। অদূরে দাঁড়িয়ে আছে একটি জাহাজ। ধীরে ধীরে তা এগিয়ে আসছে সামনের দিকে। এই প্রান্তে টহল দেওয়া জাহাজটা আপাতত 2-1 কমান্ডারের দায়িত্বে রয়েছে। জাহাজটা কাছাকাছি আসা মাত্র থামানো হলো সেটা। ভেতর থেকে বেরিয়ে এলো 2জন লোক, একজন লেফটেন্যান্ট এগিয়ে এলেন। ডকুমেন্টস দেখালো তারা, চোখ বুলিয়ে নিলেন তারা। ওদিকে জাহাজ থেকে বেরিয়ে আসা। চোখ বুলিয়ে নিলেন লেফটেন্যান্ট, হাতের ইশারায় যেতে বললেন তাদের। সামনাসামনি যাওয়া মাত্র আরেকটি জাহাজের সম্মুখীন হলো তারা। লোক দুটো একে অপরের মুখ চাওয়াচুই করছে। বসের কথা মতো এখানে একটাই টহলদারি জাহাজ থাকার কথা, অথচ এখন আরও একটি জাহাজ এসেছে। লেফটেন্যান্ট নাঈম ইসলাম তার নির্দেশে আবারও জাহাজে প্রবেশ করলো কমান্ডাররা। ভয়ে পিছিয়ে যেতে লাগলো লোক দুটো, পালানোর বৃথা চেষ্টা চালায়। তার পূর্বেই সপাটে চড় খেলো লেফটেন্যান্ট নাঈম ইসলামের হাতে। এই, ওদেরকে ধরো। ভেতর থেকে একজন কমান্ডার নাকাবন্দি করলো দুজনকে। ভেতরে চেকিং চলছে। বড় জাহাজের কন্টেনারের মধ্যে অবৈধ পণ্য লুকিয়ে পাচার করা হচ্ছে। কন্টেনারে বৈধ পণ্য দেখানো হয়েছে উপরের দিকে, কিন্তু আসল উদ্দেশ্য অবৈধ পণ্য পরিবহন করা। কন্টেনার ভেতরে খুলতেই নজরে এলো কিছু অবৈধ অস্ত্র। অবাক নেত্রে চেয়ে রইল নাঈম ইসলাম। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ আজকে ভীষণ কড়াভাবেই কমান্ড করেছেন যে এদিকটায় টহলদারি বাড়িয়ে দিতে। হয়তো তিনি প্রথম থেকে আন্দাজ করেছিলেন কিছু একটা। আপাতত এই অস্ত্রগুলো সঠিক স্থানে পৌঁছে দিতে হবে, আর লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখকে সব ইনফরমেশন পাঠাতে হবে। টুপটাপ করে বৃষ্টির ফোঁটা মাটি স্পর্শ করছে। টিনের চালে ছলাৎ ছলাৎ শব্দটি প্রকট হচ্ছে। বাইরের পর্দাগুলো বাতাসে উড়ছে এদিক সেদিক। দালানে থাকা তরুণ বৃষ্টিটা অনুভব করা যাচ্ছে না। চিলে কোঠার ঘরটায় থাকলে বৃষ্টির এই সুন্দর মুহূর্তটা অনুভব করা যেত।
আধা রাত, অন্ধকারে লতিয়ে আছে, তলিয়ে আছে কক্ষ। ছোটখাটো দেহের উপর শক্তপোক্ত দেহের পুরুষ আষ্টপৃষ্টে মিশে আছে। মুখ গুজে রেখেছে বক্ষে, জোরপূর্বক হাত টেনে নিজের চুলের ভাঁজে গুজিয়ে দিয়েছে। আদেশের সহিত বলল, হাত বুলিয়ে দাও। আদেশ অনুযায়ী তাই করল তাসফিন। নাক ঘষে গলদেশে। অস্তিত্ব নেই ফারহার, সমস্তটা জুড়ে রয়েছে তাসফিনের অস্তিত্বের মাঝে, বিলীন হয়েছে। আপনি রুমে যান না। আপনার বিছানা আছে তো? তোমার মতো নরম বিছানা নেই। আশ্চর্য নেয় তাকালো ফারহা, মুখ উঠিয়ে তাকালো তাসফিন। ছি! ডান ভ্রু কুঁচকে নিল তাসফিন। কি বুঝেছি বললে? চুপ মেরে গেল ফারহা, বাঁকা হাসলো তাসফিন। বলো বলো, কি বুঝলে? কিছু না। তাহলে ঘুমাতে দাও। নাক মুখ কুঁচকে নিল ফারহা, ছোট্ট করে বলল, আপনি কত ভারী, আমি তো চ্যাপ্টা হয়ে যাব। ওজন নিতে শেখো মিসেস শেখ, সামনে যে আমার সমস্ত ভার তোমাকে বইতে হবে। চোখ টিপল তাসফিন, অবাক নেত্রে চেয়ে রইল ফারহা। উঠে বসলো তাসফিন, সহসা উঠে গেল ফারহা। সন্ধানী দৃষ্টিতে নিজের ওড়না খুঁজে চলেছে, অথচ যা তা যে তাসফিনের হাতের মুঠে বন্দি। ওইটা দিন। কোনটা? ওড়না না দিলে? নিম্নাষ্ট কামড়ে হাসলো তাসফিন। কড়া চোখে তাকালো ফারহা। না দিলে মাকে ডাকবো। ডাকো। তবে হ্যাঁ, আমার কিন্তু লজ্জা নেই। কিন্তু তুমি যদি পরে লজ্জা পাও তাহলে আমাকে কিন্তু দোষ দিতে আসবে না বলে দিলাম। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারহা, প্রত্যুত্তরে কিছু বলল না, চুপ রইল ক্ষণকাল। দিয়ে দিন না। সে অ্যাগেইন। এবারও চুপ করে গেল ফারহা। ফাজিল আপনি। গা দুলিয়ে হেসে উঠল তাসফিন। সুদর্শন পুরুষ। ফারহা মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার পানে। পুরুষ মানুষ বুঝি এত সুন্দর? ক্লিন শেভ করে গাল, চওড়া বক্ষ, শক্তপোক্ত পুরুষ, সব দিক দিয়ে পারফেক্ট। এই সুদর্শন পুরুষ তার স্বামী। অকস্মাৎ নিজ ভাবনায় লজ্জায় নিমজ্জিত হয় তার অঙ্গ। ঝলমলে সকালের সৌন্দর্য যেন এক স্বপ্নের মতো, রীতিমতো। আকাশে মেঘের লুকোচুরি নেই, সোনালি রোদের আভায় চারপাশ ঝলমল করছে। শিশির বিন্দুতে সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে, মুক্তোর মতো ঝিকিমিকি করছে। বাতাসে মিষ্টি ঠান্ডা হালকা স্নিগ্ধতা ছড়িয়ে আছে। পাখিরা গুনগুন করে গান গাইছে, যেন তারা নতুন দিনের আনন্দে মেতে উঠেছে। দূরে স্কুলে যাওয়া শিশুর খিলখিল হাসি মিলিয়ে যাচ্ছে সকালবেলা স্নিগ্ধ পরিবেশের সাথে। ফুলের বাগানে মৌমাছিরা ব্যস্ত, আর কোকিলের কুহু কুহু ডাক যেন হৃদয়ে এক প্রশান্তির সুর তোলে। ঠিক সেই সময়গুলোতে বুড়ো একটি পরিবার একত্রে যখন থাকে, তখন আনন্দে আড্ডায় ভরে ওঠে পরিবেশটা। খাবার টেবিলে খাবার সাজিয়ে দিয়েছেন শায়লা আহমেদ। জয়নাল আহমেদ, সাজ্জাদুল আহমেদ দুজনেই এসেছেন। সঙ্গে এসেছেন বাকিরা, রুবেনা শেখ, রেজওয়ান শেখ দুজনেই তাড়া দিলেন। জয়নাল ভাই, অনেকদিন তো হলো, এবারে আমাদের ছেলের বউটা হাতে তুলে দিন। রেজওয়ান শেখের কথায় শব্দ করে হেসে উঠলেন জয়নাল আহমেদ, সাজ্জাদুল আহমেদ দুজনেই। সাজ্জাদুল আহমেদ আওড়ালো, আরে কি যে বলিস রেজওয়ান, ফারা তো তোদেরই। জয়নাল আহমেদ একই সঙ্গে বললেন, হ্যাঁ রেজওয়ান, ফারা তো তোমাদের বাড়ির বউ। রুবেনা শেখ চাপা অভিমান দেখিয়ে বললেন, তারপরে তো আরিফা আপা মেয়ে দিচ্ছে না। এটা কি ঠিক? না, একদম ঠিক নয়। রুটিগুলো নিয়ে আস্তে আস্তে আওড়ালো আরিফা আহমেদ। এটা ঠিক নয় কিন্তু আরিফা আহমেদ। শায়লা আপা, আপনি কিছু বলেন। শায়লা আহমেদ ঠোঁট টিপে হাসলেন। জয়নাল আহমেদ এবারে বললেন, না আরিফা, এবারে আর অপেক্ষা করানোর প্রয়োজন নেই। সামনের শুক্রবার তাহলে শুভ কাজটা সেরে ফেলা উচিত। চোখ দুটো চকচক করে উঠল রুবেনা শেখের। তাহলে কি শেষমেশ তার ছেলের বউ নিয়ে যেতে পারবে? সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো তাসফিন। জয়নাল আহমেদ নিজের কাছে চেয়ারে বসালো। এসো এসো, বসো তাসফিন। গুটি গুটি পায়ে নিচে এলো ফারহা, চোখাচোখি হয় দুজনের। দৃষ্টি আড়াল করে ফারহা, বাঁকা হাসি ফুটে উঠেছে অষ্টপুটে। খাবার টেবিলে আসলো সবাই। ঝুমুর এসেছে সবে, তার পাশে খালি চেয়ারে বসেছে। নবীনকে দেখা মাত্র তেলে বেগুনে জ্বলে উঠল ঝুমুর। ঠোঁট টিপে হাসলো নবীন। খাবারের পর্ব শুরু হয়। খেতে বসেছেন একে একে সবাই। স্নেহা বরাবরের মতো ফারহার কাছে বসেছে। ললিতা খাচ্ছিস? চোখ পাকিয়ে তাকালো ফারহা, ফিসফিস করে বলল, বান্ধবী ললিতা, চুপচাপ খা, না হলে তোর ফাঁদের কাহিনী আমি কিন্তু ভাইরাল করে দেব। ভাইরাস খিরে, ভাইরাস মানে ভাইরাল। মুখখানি চুপসে আমার আমের আটি হয়ে গেল স্নেহার। সামনেই তো তার ক্রাশ সৌহার্দ্য বসে আছে, তাহলে এভাবে ফারহা তার ইজ্জতের ফালুদা করে দিচ্ছে। দাঁত কটমট করে তাকালো স্নেহা, রাগান্বিত স্বরে ফিসফিস করে বলল, দেখ, আমি কিন্তু মাকে সব বলে দেব। বাঁকা হাসলো ফারহা। বেশি বাড়াবাড়ি করলে বাইকিং করে আমি বিশ্ববাসীরে তোর কাহিনী বললুম, হা। বেফাসে পড়ে গেল স্নেহা, না পারছে সইতে, না পারছে কিছু বলতে। ফারহা এবং স্নেহার গুজুর গুজুর ফুসু ফুসু দেখছে কখন থেকে তাসফিন। বিরক্ত নেয়, কপাল কুঁচকে নেয়। বউকে এত কথা বলছে তাকে দেখার বদলে। চোখাচোখি হয় দুজনের। ডান ভ্রু উঁচিয়ে শুধ হয় তাসফিন। চোখের ভাষা বুঝলো না ফারহা। হাত নাড়িয়ে চুপচাপ খেতে লাগলো সে। রোদের সোনালি আভা, নীরব অলসতা, আর একটা মিষ্টি প্রশান্তি। রোদ্দুর তখন ঠিক মাঝ আকাশে, চারপাশে সোনালি আলো ছড়িয়ে দিয়েছে।
বাতাস হয়তো একটু গরম, কিন্তু তার মাঝেও শান্তি। দুপুরের আকাশ কখনো নীলচে ঝকঝকে, কখনো আবার হালকা সাদা মেঘে চাদরে ঢাকা পড়েছে, কখনো গ্রীষ্মের দুপুরে ঝড়ের আগমন বার্তা দেয় গুমোট হাওয়া বইছে। সাইফুল ফিরছে দুদিনের মধ্যে। ডিরেক্ট কৃষ্ণপুর আসবে সে। বিছানায় শুয়ে আছে নূপুর, সঙ্গে আছে মাহির। ছেলেটা ঘুমাতে চায় না, যাও একটু এখন শুয়েছে। হ্যালো। হ্যাঁ মাই ডিয়ার ওয়াইফ, বলো। সাইফুলের দুষ্টু কথা শুনে হাসলো নূপুর। এখন মনে পড়লো আপনার একটা ওয়াইফ আছে। পরনের কালো স্যুট খুলে পাশে রাখলো সাইফুল। বাড়িটা পুরো খালি। আপাতত সে একাই রয়েছে, তবে কিছুদিনের মধ্যে কৃষ্ণপুরে যাবে তাসফিন এবং ফারার বিয়ে উপলক্ষে। জি ম্যাডাম, অবশ্যই মনে আছে। আমার একটা বউ আছে, একটা বাচ্চা আছে তো। সহসা হেসে ফেলল নূপুর, উঠে বসলো বিছানায়। হাত রাখলো মাহিরের মাথায়। কবে আসবে তুমি? সময়টা দেখে নিল সাইফুল, 11টা বাজে সবে। আজকে সে ফিরেছে রাজশাহী থেকে। দুরাত ঘুম হয়নি। এখন দিন 11টা, তাকে একটু হলেও ঘুমাতে হবে। পরশু আসছে কৃষ্ণপুরে। হতাশ হলো নূপুর। কিন্তু কি করার, তাকে তো অবশ্যই সবটা মেনে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরশু সময় মতো চলে এসো কিন্তু। সাইফুল ছোট্ট করে বলল হ্যাঁ। ক্ষণকালের জন্য চলল নীরবতা। নূপুর জিজ্ঞেস করলো, খেয়েছো তুমি? বাইরে থেকে খেয়ে এসেছি, আপাতত এখন ঘুমাবো। ও, তাহলে উঠে খেয়ে নিও। সাইফুল আর কথা বাড়ালো না। নূপুর ফোন রাখতেই উঠে গেল মাহির। চোখ কচলে তাকালো, এই না, তুই ঘুমালি? দাঁত বের করে হাসলো মাহির। চট করে উঠে বাইরে দৌড়ে গেল। নূপুর উঠে বাইরে গেল। জিপ গাড়িতে বসেছিল তাসফিন। হঠাৎ গিয়ে মামা মামা বলে কোলে উঠে গেল মাহির। ইয়েস মাই বয়, ঘুম শেষ? আর ঘুম মাত্র 15 মিনিট। কথার পিঠে বলে উঠল নূপুর। হাসলো তাসফিন। নাক টেনে দিল মাহফিলের। থাকুক নূপুর, তুই ভেতরে যা। নূপুর তাসফিন পিঠে বলতে বলতে। তাসফিন নূপুরের থেকে মাত্র 2 বছরের বড়। নূপুর ভেতরে গেল। তাসফিন মাহিরকে জিপ গাড়িটার ওপর ডেস্কে বসিয়ে দিল। মামা, ওই যে মামি। আঙ্গুল তুলে সেদিক পানে ইশারা করে দেখালো মাহির। তার দৃষ্টি অনুসরণ করে তাকালো তাসফিন। হলুদ রঙা কন্যা। প্রথম দেখাতেও হলুদের সুখ কে দেখেছে তাসফিন। পায়ের নুপুরটা ঝনঝন শব্দ তুলছে। অদর পাকালো তাসফিন। নিজের দিকে তাকিয়ে লম্বা নিঃশ্বাস ছাড়লো। মাহির গাড়ির ওপর থেকে নামার জন্য ছটফট করছে। তাসফিন তাকে নামিয়ে দিল। মাহির দৌড়ে গেল ফাড়ার দিকে। ভারী ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে ফাড়া। হাতের ইশারায় নিজের দিকে ব্যাগটা ছুড়ে দিতে বলল তাসফিন। ফাড়া তাই করলো, ব্যাগটা ছুড়ে দিল তার দিকে। ক্যাচ করে ফেললো তাসফিন। মৃদু হাসলো সে। মাহি চট করে গিয়ে কোলে উঠে বসলো ফাড়ার। গালে ঠোঁট ছোঁয়ায় ছোট্ট করে হেসে উঠল খিলখিলিয়ে। বড় মামা তোমাকে দেয়নি? মামিকে দিচ্ছে পাপ্পি। গা দুলিয়ে হেসে উঠল তাসফিন। ফাড়া পরপর চুমু খেলো মাহিরের। ফের হাসলো মাহির। তাসফিনের উদ্দেশ্যে আওড়ালো, মামা তোমাকে দেয়নি? এদিক সেদিক তাকালো তাসফিন। এগিয়ে এলো 2 কদম। আমি দিলে কড়া একটা চুমু দেবো, আর নিলেও কড়া একটা চুমু নেবো। তাসফিনের কথার অর্থ ধরতে পারেনি ছোট্ট মাহির, অথচ তা ঠিক বুঝতে পেরেছে ফাড়া। গা শিরশির করে উঠল তার। নেত্রপল্লব কেঁপে উঠল ক্ষণে। নিচে নামিয়ে দিল ফাড়া মাহিরকে। বিনা বাক্য ব্যয়ে চুপচাপ গুটি গুটি পায়ে দালানের ভেতরে চলে গেল মাহির। ফাড়া যেতে চাইল, অথচ তাসফিন তা হতে দেয়নি। হাতে হাত স্পর্শ করা একটুখানি টেনে সামনে দাঁড় করালো জিপ গাড়ির। নিজেও দাঁড়িয়েছে ফাড়ার সামনে। অধর কোণে ঝুলছে ক্ষীণ হাসিটুকু। দেবে নাকি একটা কড়া চুমু? সুখ। নাক কুঁচকে নেয় ফাড়া। মুখশ্রী জুড়ে কাঠিন্য ভাব। উফ, এত রাগও কেন সুখ? তোমার রাগ মানায় না তো। বুকে হাত গুজে দাঁড়ালো ফাড়া। হেলান দেয় গাড়ির সহিত। আপনি এত খারাপ, এটা আপনার ডিপার্টমেন্টের লোকজন জানে? হাসলো তাসফিন। এগিয়ে এলো কাছাকাছি। অনামিকা আঙ্গুলে আঙ্গুল ছোঁয়ায়। দৃষ্টি তার গোল গোল চোখের দিকে। চিকন নাকে ডগা ফুলে উঠেছে। অতিরিক্ত শিহরণে ফোঁস করে নিঃশ্বাস টেনে নিচ্ছে ফাড়া। গভীর নয়ন বুলিয়ে নিচ্ছে তার আদল পানি। অনুভূতি অতলে তলিয়ে যাচ্ছে ফাড়ার সর্বাঙ্গ। অসভ্যতম করার মতো কাউকে পাওনি তো সুখ? তবে এখন পেয়েছি তো তুমি ছাড়া কেউই জানে না আমি অসভ্য। কান দিয়ে রীতিমতো গরম ধোঁয়া বেরোচ্ছে ফাড়ার। নির্লজ্জ। সে অ্যাগেইন। আপনি দয়া করে সরুন তো। শিশির ভেজা ঘাসের ওপর চিকচিক করে ওঠে। উঠানের একপাশে একটা পুরনো আম গাছ দাঁড়িয়ে আছে, যার ছায়ায় দাঁড়ানো জিপ গাড়িটা। দালানের পেছনের দিকে তুলসী গাছ রাখা হয়েছে। আবার পেছনে তুলসী গাছের পরেই খড়ের গাদা, গরুর গোয়াল ঘর। হাতে স্লিপ গোটায় তাসফিন। এদিক সেদিক তাকালো সে। আকাশ আপাতত এখন পরিষ্কার। তাহলে ম্যাডামের সঙ্গে একটু দুষ্টুমি করা যাক। গাড়িতে ওঠো। শুনতে পেল না বোধহয় ফাড়া। কি? বললাম গাড়িতে ওঠো। দুপুরের কড়া রোদে চারপাশ ঝলমল করছে। বাতাস ভারী, যেন এক অদৃশ্য অলসতা সবকিছু ঢেকে রেখেছে। রাস্তায় খুব বেশি লোকজন নেই। গাছের পাতাগুলো নীরব, রোদে চকচক করছে। এমন সময় ধুলো উড়িয়ে ছুটে চলেছে একটা জিপ গাড়ি। গাড়িতে বসে আছে তাসফিন শেখ এবং ফারা।
গরম বাতাসের মধ্যে তার ইঞ্জিনের গর্জন স্পষ্ট শোনা যাচ্ছে। কালো রঙের টায়ারগুলো পিচের রাস্তায় ঘর্ষণ সৃষ্টি করছে। মাঝে মাঝে ছোট ছোট পাথর ছিটকে যাচ্ছে তার গতির চাপে। সুন্দর ফর্সা আদলে চোখে চশমা পরে পাশে বসে থাকা বাচ্চা বউটা এক হাত দিয়ে জানালা ধরে রেখেছে। রোদ তার মুখে পড়ায় সে মুখ ফিরিয়ে নিচ্ছে বারংবার। জিপের পেছনে ধুলোর কুয়াশা, পেছনে পড়ে থাকা পথ যেন সেই গাড়ির ছুটে যাওয়ার দিকে হা করে তাকিয়ে আছে। দুপুরের নীরবতার মধ্যে একমাত্র সেই জিপের শব্দই যেন প্রাণ এনে দিচ্ছে চারপাশে। গাড়ি কোন গন্তব্যের দিকে যাচ্ছে, নাকি শুধু পথ চলাই তার উদ্দেশ্য, কে জানে। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারহা। তাসফিনের অভিব্যক্তি বোঝা দেয়। আমরা কোথায় যাচ্ছি? উত্তর এলো না। দক্ষ হাতে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে তাসফিন। অন্য হাতে চোখে সানগ্লাস খুলে বুক পকেটে গুজে রাখলো। হানিমুনে যাচ্ছি। বেফাঁস কথাবার্তা শুনে আহম্মক বনে গেল ফারা। তাকিয়ে রইল একইভাবে। শব্দ করে হেসে উঠল তাসফিন। মিসেস তাসফিন শেখ, আপনি কি আমার সঙ্গে হানিমুনে যেতে চান না? চুপটি করে বসে রইল ফারা। হাত পা ছড়িয়ে কাঁদতে মন চাইল তার। ইস, এটা যদি অন্য কেউ হতো, তাহলে সে নাকানি চিবুনি খাওয়াতো। কি হলো মিসেস তাসফিন শেখ, বলুন, যাবেন না হানিমুনে? রাগলো ফারা কাট কণ্ঠে বলল, এই, লজ্জা করে না আপনার এসব বলতে? আমি একটা বাচ্চা মেয়ে, আমার সামনে এসব বলছেন? আল্লাহর ঠাডা পড়বে আপনার উপর। আমি কিন্তু খুব ধার্মিক বলে দিচ্ছি, ইমানদার বলতে পারেন। বাই এনি চান্স অভিশাপ দিয়ে দিলে সত্যি সত্যি ঠাডা পড়বে। সজোরে ব্রেক কষে তাসফিন। দৃষ্টি হলো তার তীক্ষ্ণ, চঞ্চল অধর দুটি স্থির হলো। ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে সে। ভুল জায়গায় ভুল কথাগুলো বলে ফেললো বোধ হয়। কি বললে? মুখাবয়ব জুড়ে গাম্ভীর্য ভাব। ফাঁকা ঢোক গিলল ফারা। আমতা আমতা করে বলল, কিছু বলিনি, আল্লাহর কসম, মুখ ফসকে বেরিয়ে গেছে। কাঙ্ক্ষিত রমণীকে এভাবে নির্জনে একাকী পেয়ে কি করা উচিত? লেফটেন্যান্টের মাথায় ঘুরছে এক দুষ্টু ইচ্ছেরা, যা ক্ষণে ক্ষণে জেঁকে বসেছে মস্তিষ্কে। শুকিয়ে আসা ওষ্ঠভুট আলতো করে ভিজিয়ে নিল সে। দৃষ্টি তার সামনের মেয়েটির থুতনিতে থাকা থিলটার দিকে। তাসবিন আশেপাশে দৃষ্টি বুলিয়ে বেশ পিছিয়ে বলল, গাই, কঠিন আবদার রাখা বড়ই দায়। নিজেকে সংযত করা প্রয়োজন। বাজে পুরুষকে তো মজা দেখাতে হবে। সে যে কন্যাকে ফেলে গেছিল। কিছুটা রুট কণ্ঠে বলল, কখনো না। খারাপ মানুষ, বাজে পুরুষ, আমি বাসায় গিয়ে সব বলে দেব। আহ! ব্যথাতুর কণ্ঠে মৃদু স্বরে আর্তনাদ করে ওঠে ফারা। লম্বা চুলগুলো টেনে ধরেছে তাসমিন। ক্ষুধিত মুখে আওড়ালো কিছুটা দাঁত পিষে। এই, তোর উচিত ছিল না আমাকে ফোন করা? যেহেতু আমার বউ, সেই হিসেবে আমার বাড়িতে থাকা উচিত ছিল। আমাকে মানানো উচিত ছিল। আমি কি আগে তোর এই পবিত্র নিষ্পাপ মুখ দেখেছি? কি করে জানতাম তুই আমার বউ? হো হো করে কেঁদে উঠল ফারা। ব্যথা পেল মেয়েটা, নাকি ভয়? তাসফিন রাগে গজগজ করে ফেলল। ফের বলল, আমি নির্দয়, পাষাণ, তাই ফেলে চলে গেছি। কিন্তু তোর দায়িত্ব ছিল বউয়ের সব দায়িত্ব পালন করা। উচিত ছিল ফিরিয়ে আনা। তাই আমার দিকে তাকা। আমি 1 বছর তোকে মিস করে ফেললাম। তোকে দেখাটা মিস করে ফেললাম। ফিরিয়ে দে 1 বছর। দীর্ঘ 12টা মাস। মানে বুঝিস? 365 দিন। ও গড, কতগুলো দিন! কান্নার দলা পাকিয়ে বেরিয়ে আসছে ফারার। দোষটা কি তার? লোকটা এতটা ভয়ঙ্কর? ভয়ে শিউরে ওঠে ফারা। রাগে দুঃখে ব্যথিত কণ্ঠে বলল, সব দোষ কি আমার? আপনি চলে গিয়েছিলেন। আপনি কি? আমি কি আপনাকে চিনি? আপনি আপনি তো আমাকে দেখেননি পর্যন্ত। তাহলে কি করে আপনার সম্পর্কে জানবো? কি করে অপরিচিত একজনকে ফোন করব? আপনি আসলে, আপনি না খুব খুব খারাপ। আমি আপনাকে বিয়ে আহ কপলদায় লালচে আভায় ছড়িয়ে পড়েছে। বলিষ্ঠ হাতের আঙ্গুলগুলো চেপে ধরেছে তাকে। হিচকে উঠে গেল মেয়েটার। নেক্সট টাইম যদি আর একবার বলো হয় বিয়ে করব, না তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আই রিপিট, আমার থেকে খারাপ কেউ হবে না। ধুলো উড়িয়ে সামনের দিকে এগিয়ে চলেছে জিপ গাড়ি। কোনো গন্তব্য ছিল না, তবে এখন গন্তব্য হচ্ছে বাড়ির পথ। চুপচাপ সিটে হেলান দিয়ে বসে আছে ফারা। মাঝে মাঝে হেঁচকির শব্দ শুনতে পাচ্ছে পাশের যুবকটি। অদর বাঁকিয়ে হাসলো সে। গাড়ির ডান দিকে ঘুরিয়ে বলল, আই উইল ট্রাই টু মেক ইউ ক্রাই অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। কারণ তোমাকে কাঁদলে দারুণ লাগে সুখ। থমকালো ফারা, চকিতে দৃষ্টি ঘুরিয়ে তাকালো তাসফিনের মুখ পানে। সে হাসছে, চমৎকার সে হাসি।
এভাবে তাকিয়ে থাকো না সুখ, থেকো না। আমি নিষিদ্ধ কিছু করে বসবো কিন্তু। আপনার মতো বাজে মানুষ আমি জীবনেও দেখি নাই। তাহলে দেখে নাও, আমি একটাই। লেফটেন্যান্ট কমান্ডার তাসবির শেখ কিন্তু একটাই। নাক কুঁচকে নিল পাড়া, মেজাজ বিগড়ে গেল তার। অশ্রুসিক্ত নয়নে তাকালো আকাশ পানে। আকাশটা বুঝি তার দুঃখে কাঁদবে। নিকষ কালো রাত, চারিদিক ভয়ানক নীরবতায় আচ্ছন্ন। গভীর অন্ধকারে ডুবে গেছে পৃথিবী। বাতাসও যেন থমকে গেছে। গাছের পাতাগুলো নড়ছে না। দূরে গাছে বসে থাকা রাতের পেঁচার ডাক ভেসে আসছে, যেন এই অন্ধকারের সাক্ষী। ধীরে ধীরে রাতের আধার ভাঙতে শুরু করেছে। আকাশে পূর্ব প্রান্তে প্রথম আলো ফুটে উঠল বোধহয়। কালো মেঘগুলো হালকা গোলাপি আর কমলা রঙে রাঙিয়ে তুলেছে। পাখিরা একে একে ডানা ঝাপটাতে শুরু করেছে। তাদের কিচিরমিচির শব্দে প্রাণ ফিরে আসে চারপাশে। সূর্যের প্রথম রশ্মি আকাশে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। অন্ধকারে চাদর সরে গিয়ে পৃথিবী আলোর স্পর্শ পেল। গাছের পাতাগুলো যেন প্রাণ ফিরে পায়, যেন শিশির বিন্দু ঝকমক করে ওঠে। রাতের সেই ভয়ঙ্কর পরিবেশ যেন কখনোই ছিল না। নতুন সকাল শুরু হয় আশার আলো নিয়ে। বাড়ি শুদ্ধ লোক ব্যস্ত আছে কাজে। বিয়েবাড়ি মানেই কাজের হাট বসে। আজকে ফারার আংটি বদল। আশফিন আর ফারার এই অনুষ্ঠান করতে উঠে পড়ে লেগেছেন। রুবেনা শেখ ছেলের বিয়ে বলে কথা। একটা কিছু কমতে দিবেন না তিনি। বাড়ি সাজানো হয়েছে সেই কখন। অনুষ্ঠান শুরু হবে বিকেলের দিকে। বিছানায় এতগুলো ড্রেস, শাড়ি, জুয়েলারি রাখা। স্নেহা একের পর এক জুয়েলারি ড্রেস দেখছে। আয়নার সামনে বসে আছে ফারা, ভীষণ মন খারাপ তার। প্রথম তার ফ্যামিলি ছেড়ে চলে যাবে সে। দ্বিতীয়ত তাসফিন বড্ড রাগী। সেটা তো সকালেই দেখেছে সে। মনের মধ্যে এক আকাশ সম অভিমান নিয়ে বসে রয়েছে ফারা। ঢোক গিলল ফারা সপ্ত ভালোবাসাটুকু পরিপূর্ণতা পাবার পূর্বেই তা নিমিষেই কর্পূরের ন্যায় উবে গেল। ফারা রে, এই দেখ, এই ড্রেসটা আমাকে কত মানাবে তাই না? পাকিস্তানি একটা ড্রেস সামনে ধরে স্নেহা, হলুদ রঙের তা। ভীষণ ভালো লাগছে তাকে। অথচ একবারের জন্য মুখ ফেরায়নি ফারহা। অবাক হলো স্নেহা। এগিয়ে গেল ফারহার দিকে। কিরে, কি হয়েছে তোর? কিছু না, ছোট করে জবাব দিল ফারা, ভ্রু উঁচিয়ে শুধোয় স্নেহা। তাই নাকি? তাহলে এরকম মুখ বাঁকিয়ে রেখেছিস কেন? এই, তোর বিয়ে, তোর জন্য এত অনুষ্ঠান, আর তুই নাকি এরকম চুপচাপ? আসলে কারো পদধ্বনি কর্ণ স্পর্শ করল দুজনের। আয়না স্পষ্ট ফুটে উঠেছে তাসফিনের মুখাবয়ব। আরে ভাইয়া আপনি? ভেতরে প্রবেশ করলো তাসফিন, দৃষ্টি তার সামনের কন্যার দিকে। মৃদু স্বরে বলল, আমার কিছু কথা আছে। ঠোঁট টিপে শব্দবিহীন হাসল স্নেহা। আচ্ছা, আপনারা কথা বলুন, আমি এক্ষুনি আসছি। বাইরের দিকে পা বাড়ায় স্নেহা। যাওয়ার পূর্বে দরজাটা টেনে দিয়ে গেল খানিকটা। দৃষ্টি মিলে দুজনা, তবে তা ক্ষণিকের জন্য। নতমস্তকে বসে রইল ফাড়া, বাক্য নেই, অধর দুটো স্থির তার। কিঞ্চিত ভয় ঢেকে ধরেছে তাকে। চুপচাপ রইল সে। পা জোড়া এগিয়ে এলো। মেয়েটা আন্দাজ করতে পেরেছে যুবক তার অতীব নিকটে রয়েছে। বসলো পাশে। ছোটখাটো শরীরের মেয়েটার দিকে তাকালো। লিসেন ফারা, এত প্যানিক করার কিচ্ছু নেই। আই নো আমি রাগী, বাট তা শুধু ক্ষণিকের জন্য। তুমি চাইলে আমার রাগ পানি করতে পারো। তাও তা এক মুহূর্তের মধ্যে। ততটা ক্ষমতা তোমার আছে। কপালে পড়ল ভাঁজ। অদ্ভুত নয়নে তাকালো তাসফিন। দৃষ্টি ফেরায় ফারা, এই লোকটার রাগ সে পানি করবে। আপনি রুম থেকে চলে যান, না গেলে লাথি দিয়ে নেটওয়ার্কে বাইরে ফেলে দিমু। সশব্দে হেসে ফেলল তাসফিন। উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। পেছন থেকে হাত সামনে এনে সাপের মতো গলা পেঁচিয়ে ধরে মেয়েটার। কোনো একদিন আঁধারে ডুবে থাকা রজনীতে একাকী আমার বাহুতলে পিষ্ট হবে, সে খেয়াল রেখো মেয়ে। তার জন্য শক্তি প্রয়োজন তোমার। এখন এই লাথিতে শক্তি অপচয় না করে সঞ্চয় করে রাখো। লজ্জায় রাঙ্গা হলো মুখশ্রী। ধুকপুক শব্দটি প্রকাট হলো। ফের দৃষ্টি হলো নত ফারার। তবে কমল না তার রাগ। সন্ধ্যার আকাশে তখন নরম বেগুনি আর কমলা রঙের খেলা। সূর্য অস্ত যাচ্ছিল ধীরে ধীরে। বাতাসে একটা মিষ্টি ঠান্ডা ভাব। হালকা দুলে যাওয়া ফেরি লাইটসগুলো যেন পুরো পরিবেশকে এক মোহময় আবরণে ঢেকে দিচ্ছে। চারপাশে ছোট ছোট দ্বীপ জ্বলছে। মোমবাতির আলোয় ঝিকমিক করছে সাজানো টেবিলগুলো। গাছের পাতার ফাঁক দিয়ে জ্বলজ্বল করছে রঙিন লাইট, যেন তারারাও আজ এই আনন্দে যোগ দিয়েছে। একপাশে ছোট্ট একটা মঞ্চ, ফুলের তোড়ায় সাজানো, যেখানে বর কনে বসবে।
অতিথিরা হাসি মুখে এসে শুভেচ্ছা জানাচ্ছে, কেউ কেউ ছবি তুলতে ব্যস্ত, আর বাচ্চারা দৌড়ে বেড়াচ্ছে আনন্দে। হালকা মিউজিক বাজছে, রোমান্টিক কিন্তু শান্ত একটা সুর, যা পুরো পরিবেশকে আরও স্বপ্নীল করে তুলছে। খাবারের টেবিল থেকে ভেসে আসছে সুগন্ধি, যেন সন্ধ্যার আবেশে আরেকটু উষ্ণতা যোগ করছে। আংটি বদল অনুষ্ঠান শুরু হবে কিয়ৎক্ষণের মধ্যেই। কালো রঙের কুর্তা জড়িয়েছে তাসফিন। সৌহার্দ্য একই রকম কুর্তা পরেছে, তবে নিচের দিকটা ভিন্ন। মাহির এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেই ব্যস্ত, তার পিছু ছুটে চলেছে ঝুমুর। মাহির দাঁড়া, এই মাহির। খালামণির কথা শুনতে নারাজ সে। চট করে গিয়ে কোলে উঠে গেল নবীনের। হেই নবাব, দৌড়াচ্ছ কেন? নবাব ডাকটা ভালো লেগেছে তার। খেলখিলিয়ে হেসে উঠল মাহির। খালামণি। আঙ্গুল উঁচিয়ে দেখালো মাহির সামনের দিকে। সেদিকে তাকালো নবীন। ঝুমুর দাঁড়িয়ে আছে, বাদামি রঙের লং ড্রেস পরেছে মেয়েটা। অমায়িক লাগছে তাকে। এই বাহিরে বাচ্চা, নেমে আয় বলছি। নেমে গেল মাহির। এবার ছুটে নবীনের পেছনের দিকে। হাহা করে হেসে উঠল নবীন। কারণ ব্যতীত হাসায় বিরক্ত হলো ঝুমুর। পাগলের মতো হাসছেন কেন? থেমে গেল নবীন। এত বড় অপমান! আসলে কি বলতো, সামনে যদি এত বড় পাগলি থাকে, তাহলে না হেসে উপায় আছে? ডিরেক্ট পাগলি বলে সম্বোধন করেছে ঝুমুরকে। অবাক নেত্রে চেয়ে রইল ক্ষণকাল ঝুমুর। তেতে উঠল সে। তোমার সাহস কম না আমাকে পাগলি বলো? তোমার তো সাহস কম, আমাকে পাগল বলো? চুপটি করে গেল ঝুমুর। মেজাজ খারাপ করতে চাচ্ছে না সে। আপাতত অনুষ্ঠানে কোনো রকম ঝামেলা করতে চায় না সে। চুপচাপ স্থান ত্যাগ করলো। নবীন মনে মনে কুটিল হাসলো, মজা পেয়েছে সে। অপেক্ষা করছে তাসফিন। এত অপেক্ষা! হাহ, সে অপেক্ষা করার মানুষ নয়। তবে ফাড়ার বেলায় সে ধৈর্যশীল। আপাতত বউকে বাড়িতে নিতে হবে তাকে। হালকা মেরুন রঙের গোল লং জামা পরেছে ফাড়া। নিচের দিকটা সোনার তরী কাজ করা। বড় করে পেছন থেকে হাত গলিয়ে ঘোমটা টেনে দেওয়া কপাল পর্যন্ত। হালকা মেকআপ, হাত ভর্তি চুড়ি, পায়ে নর্মাল জুতো। স্নেহা এবং নূপুর তাকে নিয়ে দোতলা থেকে নেমে এলো। বুকের ধুকপুক শব্দ শুনতে পাচ্ছে কি তাসফিন? হয়তো শুনতে পাচ্ছে, তাই তো বুকের কাছটায় হাতটা চেপে ধরেছে। এলোমেলো হলো তার দৃষ্টি। মস্তিষ্ক প্রায় কাজ করা বন্ধ করে দিয়েছে। ভেতর শুকিয়ে কাঠ, ভেতরে সুপ্ত ইচ্ছে বেরিয়ে আসতে চাইছে প্রকাশ্যে। চোখাচোখি হয় দুজনের, আঁখি মিলে। আচ্ছা, মিলে কি অনুভূতি? তীব্র বুক ধড়ফড়িয়ে নিয়ে নিচে এলো ফাড়া। তাসফিনকে চেনে লোকটা তার স্বামী, কিন্তু তার সহিত ঘর হয়নি এখনো। তার রাগ অভিমান ভয়ঙ্কর। তাকে আদৌ সামলাতে পারবে ফাড়া? শুভক্ষণ ঘনিয়ে এলো অতি দ্রুত। পাশের পুরুষটিকে আবারও পাবে ফাড়া? চাপা স্বরে বলল, ইউ আর লুকিং সো প্রিটি সুখ। চকিতে দৃষ্টি ঘুরিয়ে তাকায় ফাড়া। অধর কোণে ঝুলছে তাসফিনের দুষ্টু দুর্বোধ্য হাসিটা। মিসেস শেখ কাল রাত থেকে আপনি তাসফিন শেখের নামে বন্দী হবেন, নিশ্চিতভাবে। সম্পর্ক মানেই অনেকগুলো দায়িত্ব। মা, বাবা, ভাই বোন, স্বামী নামক একজন ব্যক্তিগত পুরুষ, নতুন একটি পরিবার। একটি বিয়ের দ্বারা তৈরি হয় অনেকগুলো সম্পর্ক। অনামিকা আঙ্গুলে কোমল স্পর্শ পেয়ে ভাবনায় ছেদ পড়ল। আঙ্গুল ছুঁয়ে তাসফিন পরিয়ে দিয়েছে নিজের নামে ডায়মন্ডের রিংটা। অতঃপর তার দিকে এগিয়ে এলো আরও একটি রিং। ফাড়া নির্দ্বিধায় তা বড়িয়ে দিল তাসফিনের আঙ্গুলে। আঁখি মিলল দুজনার। অনুভূতির অদল বদল হলো কিনা তা জানা নেই, তবে লজ্জায় আড়ষ্ট হলো ফাড়া। দৃষ্টি ঘুরিয়ে সামনের দিকে তাকালো। আনন্দে ভরে ওঠে চারিপাশ। রুবেনা শেখ আনন্দে আত্মহারা রীতিমতো। ছেলের বউ নিয়ে যেতে পারবে অবশেষে। স্নিগ্ধ বিকেল। সারাদিনের কোলাহল ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে। আর প্রকৃতি যেন এক নতুন রূপে সেজে উঠেছে। আকাশে নরম রোদ সোনালি আভায় চারপাশ রাঙিয়ে তুলছে। লালচে কমলা আলোয় রঙিন হয়ে ওঠে দিগন্ত। গাছের পাতাগুলো হালকা বাতাসে দুলতে লাগলো। পাখিরা নিরে ফেরার প্রস্তুতি নিতে শুরু করে। বিকেল মানেই খোলা মাঠে শিশুরা খেলায় মেতে ওঠা, নদীর ধারে জেলেদের মাছ ধরা, আর গাছতলায় বয়স্কদের গল্পের আসর। ক্লান্ত দিনের শেষে একটু স্বস্তির পরশ বয়ে আনে। রুমে বসে আছে ফাড়া। সন্ধ্যাবেলায় গায়ে হলুদ। পরপর অনুষ্ঠানগুলোর জন্য বেগ পোহাতে হচ্ছে তাকে। তার উপর দিয়ে যে কি যাচ্ছে একমাত্র সেই জানে। পরনে বাদামি রঙের সালোয়ার স্যুট, এটা নিয়ে গেছে নূপুর।
রুবেনা শেখ সবকিছু ছেলের বউয়ের জন্য নিজে পছন্দ করে এনেছেন। অন্ধকারে ডুবে আছে রুম। কারেন্ট গেল সবে, তার উপর ওড়না খুঁজে পাচ্ছে না ফারহা। আকস্মিক অনুভব করলো দরজা খুলে ভেতরে কেউ প্রবেশ করেছে। কে? মৃদু স্বরে জিজ্ঞেস করে ফারহা। অবয়ব কাছাকাছি এগিয়ে এসে জড়িয়ে ধরে তাকে। আঁতকে ওঠে ফারহা। স্পর্শটা বড্ড অচেনা লাগলো তার নিকটে। কই, তাসফিন তো এভাবে ছোঁয় না। তার স্পর্শ যে খুব করে চেনা ফারহার। কে আপনি? ছাড়ুন আমায়। কারেন্ট চলে এলো। ফাঁড়া ঘুরে দাঁড়ালো তৎক্ষণাৎ। ফর্সা লোকটা দাঁড়িয়ে আছে। ফাঁড়া কি তাকে চেনে? না, তাকে চেনে না। ব্যস্ত হয়ে ওঠে সাইফুল। ব্যস্ত কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করে দাও ফাঁড়া। আমি ভেবেছিলাম তুমি তুমি নূপুর। নূপুরকে সারপ্রাইজ দিতে এসে। কথা আটকায় সাইফুলের। প্রত্যুত্তরে কি বলা যায় তা খুঁজে পায় না ফাঁড়া। শুকনো ঢোক গিলল সে। স্পর্শটা মোটেও পছন্দ হয়নি তার। তবে সাইফুল যে বলছেন তিনি ভুল করেছেন। আমাকে ক্ষমা করো ফাঁড়া, আমি দুঃখিত। নিচ থেকে ভেসে এলো নূপুরের কণ্ঠস্বর। সাইফুল অপেক্ষা করল না, ছুটে গেল সেদিকে। আকাশের রং হারানো সূর্যের শেষ আলো হালকা সোনালি আভা মিশে গেছে ধূসর মেঘের সাথে। বাতাসে এক ধরনের নিস্তব্ধতা, যেন সমস্ত শহর আজ ক্লান্ত। জানালার একপাশে গুটিসুটি হয়ে বসে আছে ফাঁড়া। মাথার চুল এলোমেলো, হয়তো বাতাসের ছোঁয়ায়, হয়তো দিনের ক্লান্তি জমে আছে সেখানে। দুহাত একসাথে জড়িয়ে রেখেছে কোলে। আঙ্গুলগুলোও মাঝে মাঝে কাঁপছে অজান্তেই। চোখের কোণে শুকিয়ে আসা কান্নার দাগ। দৃষ্টি হারিয়ে গেছে দূরের কোনো শূন্যতায়। জীবন তাকে এমন এক বাঁকে এনে দাঁড় করিয়েছে যেখানে সবকিছুই অর্থহীন মনে হচ্ছে। বাতাসের একটানা শিরশিরে শব্দ যেন প্রকৃতিও তার বিষণ্ণতার সাক্ষী। কেউ তাকে ডাকছে না, কেউ তার কাছে এসে বসছে না এই বিকেলে। এই একাকিত্বই তার সঙ্গী হয়ে বসে আছে নিঃশব্দে। হো হো করে শব্দ করে কেঁদে উঠল সে। হঠাৎ করে নিজেকে বড্ড অপবিত্র বলে মনে হচ্ছে তার। কই, তাসফিন ছিল তো এমন লাগে না। স্নেহা এসে ডেকে গেছে তাকে, অথচ দরজা খোলেনি মেয়েটা। অস্থির পায়ে এদিক সেদিক করছে স্নেহা। স্নেহাকে অস্থির দেখে দূর হতে এগিয়ে এলো তাসফিন। কি হয়েছে স্নেহা? অস্থির দেখাচ্ছে। আমতা আমতা করছে স্নেহা। সে বড্ড ভয় পায় তাসফিনকে। আসলে তুমি কি আমাকে কোনো কারণবশত ভয় পাচ্ছ? দেখো, কিছু হয়ে থাকলে বলো আমাকে। আসলে ভাইয়া, ওই ফাড়া না কখন থেকে রুমে বসে আছে, দরজা খুলছেই না। চিন্তিত হলো তাসফিন। ম্যাথে ব্যস্ত হয়ে দ্রুত পায়ে দোতলায় গেল। কি হলো তার বউটার? এমনিতে তো টোটো করে ঘুরে বেড়ায়, আজকে কি হয়েছে? দরজার কাছে সে ধাক্কা দিতেই খুলে গেল তা। ফাড়া? চকিতে ঘাড় ফিরিয়ে তাকালো ফাড়া। দৃষ্টি তার ঝাপসা। লেফটেন্যান্ট সাহেব, আমাকে জড়িয়ে ধরুন প্লিজ। তাসফিন থমকালো, চমকালো বটে। ফাড়া কি বলছে তাকে জড়িয়ে ধরতে? ভাবনাটুকু সাইডে রেখে এগিয়ে গিয়ে আলতো করে জড়িয়ে ধরে শীর্ণ বদনখানি। বক্ষপৃষ্ঠে মিলিয়ে নেয় মুহূর্তের মধ্যে। হো হো করে কেঁদে উঠল ফাড়া। হেঁচকে উঠে গেল তার। জড়ানো কণ্ঠে বলল, ভালো করে ধরুন না, এমনভাবে ধরুন আপনার স্পর্শ ছাড়া আর কারো স্পর্শ যাতে না থাকে। বক্ষে ব্যথা হয় তাসফিনের, কাঁপছে কণ্ঠনালী। সুখ, কি হয়েছে তোমার? আমাকে বলো। আমি আপনার ছোঁয়া চাইছি লেফটেন্যান্ট সাহেব, আমাকে ছুঁয়ে দিন না। ফারার অভিব্যক্তি বুঝতে পারছে তাসফিন। তবে সে নিশ্চিত কিছু হয়েছে যা ফারার সত্তা নাড়িয়ে দিয়েছে। জড়িয়ে ধরে তাসফিন, তুলে নেয় পাঁচা কোলে। আলগোছে শুয়ে দেয় বিছানায়, ফের এলো উপরে। নিজের বক্ষপৃষ্ঠে পিষ্ট করলো মেয়েটাকে। জড়িয়ে নেয় বাহুডোরে। সন্ধ্যা নেমে এলে আকাশে লাল কমলা আভা ছড়িয়ে পড়েছে। বাতাসে রয়েছে এক ধরনের মিষ্টি শীতলতা। চারপাশের কোলাহল ধীরে ধীরে স্তিমিত হয়ে এসেছে। দূর থেকে ভেসে আসে আজানের সুর। পাশের গাছ থেকে টুপটাপ করে পাতা ঝরে পড়েছে। রাস্তার ল্যাম্পপোস্টগুলো একে একে জ্বলে উঠছে। আর নরম আলোয় চারপাশের পরিবেশ হয়ে উঠছে মোহনীয়। সামনের বারান্দায় টিমটিম করে জ্বলছে হলুদ আলো। হলুদ সন্ধ্যা। গায়ে হলুদের দিন ফাঁড়া নামক মেয়েটাকে দেখে যেন মনে হয় ও নিজেই একটা হলুদ রঙের ফুল। চারপাশ আলো করে রেখেছে ওর উজ্জ্বল হাসি। গাঢ় হলুদের শাড়িতে খোঁপায় গুজে রাখা গাঁদা আর রজনীগন্ধার মালায়, কপালে ছোট্ট টিপ আর হাতে মেহেদির নকশায় সে একেবারে যেন বসন্তের রানী।
পরিবারের সবার হাসি আনন্দে বাড়িটা মুখরিত। গানের তালে তালে সবার নাচ, খিলখিল হাসির শব্দ, আর মেয়েটার ওপর একে একে হলুদ মাখিয়ে দিচ্ছে তার আপনজনেরা। কেউ গালে আলতো করে হলুদ ছুঁয়ে দিচ্ছে, কেউ হাতে, কেউ বা পায়ে। হলুদের গন্ধে, ফুলের সৌরভে আর কাঁচা চন্দনের শীতলতায় সে মুহূর্ত যেন জাদুর মতো। চারপাশে ঝুলছে রঙিন পর্দা আর ছোট ছোট আলোক বাতির ঝলক। মাটিতে বিছানো গোলাপ, গাঁদা আর বেলির পাপড়ি সব কিছু মিলিয়ে এক স্বপ্নময় পরিবেশ। বন্ধু বান্ধবীরা ওকে ঘিরে বসে মজার গল্পে মেতে উঠেছে। কেউ কেউ মেহেদি আঁকছে হাতে, কেউ বা কনের জন্য গানের লিরিক ঠিক করছে। ফারা খানিকটা লজ্জায় নত হয় মস্তক। হলুদ রঙা ফতুয়া পড়েছে তাসফিন। বন্ধুমহল এসেছে তার, আড্ডায় মত্ত হয়েছে সে। লেফটেন্যান্ট কমান্ডার রায়ান কাঁধে হাত রাখল তার। ব্রো, ফাইনালি বিয়েটা করেই ফেলছিস? নিম্নাস্ত্র কামড়ে হাসল তাসফিন। আকস্মিক সুয়েজ ব্যস্ত কণ্ঠে বলল, ভাই ভাই, একটা কথা মনে রাখিস, ভাবি কিন্তু আমাদের ছোট, হ্যাঁ? সেটা ভুলে গিয়ে নিজের পুরুষ শক্তি দেখাতে যাস না। কপাল কুঁচকে এলো তাসফিনের। দাঁত পিষে বলে, আবে শালা চুপ কর। আগে নিজের অতীত মনে কর। ভাবিকে হসপিটালে পাঠিয়েছিলি, ভুলে গেছিস? মুখখানি চুপসে গেল সুয়েজের। হো হো করে হেসে উঠল রায়ান, মনসুর আর তাসফিন। ব্যথিত কণ্ঠে বলে ওঠে মনসুর, কপালটা কি আমার ফুটো? একটা বিয়া হইল না। তাসফিন, তোর একটা শালিকা আমাকে দিয়ে দে না ভাই। সহসা এসে ফেলল রায়ান। হ্যাঁ তাসফিন, আমাদের মনসুরের একটা ব্যবস্থা করে দে। শালিকা বলতে স্নেহা ব্যতীত কেউ নেই, আর ও তো ছোট মানুষ, তুই সামলাতে পারবি না। ভাবলেশহীন জবাব তাসফিনের। মন ভেঙে গেল মনসুরের। শয়তান ছেলে, তুই জানিস আমি সামলাতে পারবো কি না? তাসফিন বাঁকা হাসলো, এগিয়ে গিয়ে মনসুরের কানে কি যেন একটা বলল। থতমত খেয়ে গেল মনসুর। ভ্রু কুঁচকে নেয় বাকিরা। রায়ান প্রতিবাদ করলো, এই, কি বলি তুই ওকে তাসফিন? আমাদের বল। সৈয়দ একটু টনে বলল, হ্যাঁ হ্যাঁ আমাদের বল। সৈয়দ একই টোনে বলল, হ্যাঁ হ্যাঁ আমাদের বল। তাসফিন এমন কিছু বলল যা শুনে উপস্থিত সবাই থমকে গেল। লজ্জায় হা হয়ে গেল মনসুর। সুয়েজ বিস্ময় নিয়ে বলল, ভাই, তুই যে এত নির্লজ্জ, এটা কি ভাবি জানে? ভেজাল হাসে তাসফিন। সুয়েজ ফের বলল, ভাই বিবাহিত হয়ে কখনো এটা করার কথা ভাবিনি, আর না বউকে বলেছি, আর তুই কি না? রায়ান ফট করে বলল, তাসফিন হচ্ছে আসল খেলোয়াড় ব্রো। মনসুর হতাশ, কি বলার নেই তার কিছু। কষ্টে বুকটা ফাটে তার। বেশ ভাব নিয়ে চুলগুলো ব্যাগ ব্রাশ করলো তাসফিন। পাশ কাটিয়ে চলে গেল স্টেজের দিকে। যেতে যেতে আওড়ালো, তাসফিন শেখ একটাই, এক পিস কিন্তু। হলুদ দেওয়া সম্পূর্ণ হলো সবে। ঝুমুর নিজ দায়িত্বে ফারাকে নিয়ে রুমের দিকে অগ্রসর হয়। চুপচাপ হাঁটছে ফারা। ঝুমুর অনেকক্ষণ ধরে কিছু একটা বলতে গিয়েও পারছে না। আইটাই করে শেষমেশ বলেই ফেলল, আচ্ছা, তুমি তো এত ছোট, মাত্র 17 বছর বয়স, সবে কলেজে উঠেছো, তাহলে কেন বিয়ে করছো? আই মিন আমার ভাইকে কেন? সে তো তোমার থেকে বড়। একটু না, অনেকটাই বড়। ঝুমুরের কথার উত্তরে কিছু বলতে পারছে না ফারা। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সে। বলবেই বা কি? আচ্ছা, সত্যি তো, সে কেন বিয়ে করছে? মানলাম যখন ফ্যামিলি বলেছিল 1 বছর আগে বিয়ে করতে, তখন না হয় তুমি একটু বেশি ছোট ছেলে, কিন্তু এখন তুমি তো মডার্ন যুগের মেয়ে, তাহলে কেন বিয়ে করছো? এদিক সেদিক তাকাচ্ছে ফারা। ঝুমুর এত কঠোর কেন? তার ব্যবহারগুলো কঠিন মনে হচ্ছে, প্রশ্নগুলো তার চেয়েও কঠিন। কি হলো, উত্তর দাও। কেন করছো বিয়ে? উত্তর দিবে কি না? প্যাচ প্যাচ করে কেঁদে দিল ফারা। আহম্মক বনে গেল ঝুমুর। হেই, তুমি কাঁদছো কেন? আরে থামো। থামাতে ব্যর্থ ঝুমুর। সে তো একটু মজা করতে চেয়েছিল বাচ্চা ভাবির সঙ্গে, অথচ মেয়েটা এতটাই বাচ্চা যে এই সামান্য ব্যাপারে কেঁদে দিয়েছে। আগমন ঘটে তাসফিনের। সিঁড়ি বেয়ে গিয়ে এলো সে। কি হয়েছে? দৃষ্টি গেল ফারার দিকে। মেয়েটা নাক টানছে, টুপটুপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। আখিদয় ছোট হয়ে এলো তাসফিনের। চোয়াল হয় শক্ত। ঝুমুরকে উদ্দেশ্য করে শুধু হয়, কি হয়েছে ওর? এভাবে কাঁদছে কেন? দাঁত বের করে হেসে ফেলল ঝুমুর। তোমার বাচ্চা বউকে কিছু প্রশ্ন করেছিলাম, বেচারি আমার ভয়ে কেঁদে দিয়েছে। সহসা হেসে ফেলল তাসফিন। বোন তার দুষ্টু, বরাবরই এমনভাবে কথা বলবে, মাঝে মাঝে বড়রাও কনফিউজড হবে। এবারে হলো তার নাবালিকা বউটা। তুই কি ভালো হবি না ঝুমুর? মুখ বাঁকালো ঝুমুর। ওকে ভাইয়া, আমি আর কিছু বলছি না। বাই দ্য ওয়ে, ছোট ভাবি শোনো, আমি তো জাস্ট মজা করছিলাম। আচ্ছা ভাইয়া, তুমি তোমার বউকে রুমে দিয়ে আসো। পা বাড়ায় ঝুমুর।
তৎক্ষণাৎ থামে ফের, পেছন করে ডাস্টবিনের উদ্দেশ্যে আওড়ালো। আর হ্যাঁ, রুমে দিয়েই এসো, উল্টো পাল্টা কিছু করো না আবার। কপাল মৃদু কোচকে নেয় তাসফিন। ওই তুই দাঁড়া। ঝুমুরকে আর পায়কে সে গুটি গুটি পায়ে স্থান ত্যাগ করলো। বড় ভাই মানেই আবদারের জায়গা। বাবা কোনো কিছুতে না করলে ভাই বা বোন তো আছেই তার। আনন্দে নাচতে নাচতে চলে গেল ঝুমুর। ঝুমুর যাওয়া মাত্র সম্পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করলো ফরার আদলে। মেয়েটার নাজুক অবস্থা, কেঁদে কেটে একাকার অবস্থা। বিরক্ত হলো তাসফিন, টেনে ধরে তার চুলের একাংশ। ব্যথিত কণ্ঠে চেঁচায় ফরা। আমি ব্যথা পাচ্ছি লেফটেন্যান্ট সাহেব। পাওয়াই উচিত, এমন চিৎকাদনে কেন তুমি? কথায় কথায় কাঁদে। চিকন নাগের ডগা ফুলে ওঠে ফরহার। রাগলো বোধহয় সে। গটগট পায়ে করে রুমের দিকে অগ্রসর হয়। পিছনে তাসফিন। প্রেয়সীর অভিমান তো কমাতে হবে। মন আঙ্গিনায় অভিমানের পাহাড় তৈরি হয়েছে। তীব্র বুক ধরফরানি নিয়ে এগিয়ে গেল সেদিক পানে। শয়তান কমান্ডার, এক নাম্বার দুষ্টু। তাকে যখন তখন বকছে। এই লোকটাকে তো লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে ফেলে দেওয়া উচিত। না না, মঙ্গল গ্রহে পাঠানো উচিত, যাতে এলিয়েনের সাথে কাজ শিখে আসতে পারে কিভাবে বউ আদর করতে হয়। কথাগুলো রয়ে গেল কণ্ঠনালীতে, ব্যক্ত করেনি একটা শব্দ। এই দাঁড়াও, আসবেন না আমার পিছু পিছু। ফাজিল লেফটেন্যান্ট কমান্ডার, আপনার সঙ্গে আমার সব সম্পর্ক দা এন্ড। হেসে ফেলল তাসফিন। এটা কোনো কথা? বউকে বড় করতে হবে তার। ওই দাঁড়াতে বলছি। নাক টানে ফাড়া, কান্নারত স্বরে বলল, আমি আম্মাকে ডাকবো? যান আপনি। টুক করে রুমে ঢুকে গেল, দরজা আটকানোর চেষ্টা করে ব্যর্থ সে। প্রবেশ করলো তাসফিন, অধর পিঠে দেখা গেল দুষ্টু হাসি। আব তোমারই ক্যা হোগি বেবি? ভুলভাল হিন্দি বলা বন্ধ করেন আর আমার ঘর থেকে যান, পচা মানুষ। এভাবে বলে না তো সুখ। দুষ্টুমি সহিত বলল তাসফিন। রাগ লাগছে ফরহাদ, লোকটা মজা নিচ্ছে তার। থাকবে না সেই রুমে, ধ্যাত। বেরিয়ে যেতে নিল বাইরে, তবে তা সম্ভব হলো কই। কনুইয়ে টান পড়লো, আটকা পড়ে বাঁধনে। কক্ষটি ঘুরে ঘুরে অন্ধকারে নিমজ্জিত, শুধু জানালার ফাঁক গলে আসা চাঁদের আবছা আলো মেঝেতে সোনালি রেখা এঁকে দিয়েছে। বাতাসে এক ধরনের নরম উষ্ণতা, যেন নিঃশ্বাস আর হৃদস্পন্দনের সুর মিলেমিশে এক অভূতপূর্ব সঙ্গীত রচনা করছে। এক জোড়া মানব মানবী একে অপরের খুব কাছাকাছি, আলিঙ্গনে আবদ্ধ। আরও এগিয়ে এলো পরস্পরের খুব কাছে। ছায়ার আড়ালে তাদের মুখ স্পষ্ট নয়, কিন্তু অনুভূতির ভাষা এতটাই গভীর যে আলো দৃশ্যের প্রয়োজন পড়ে না। ফারা নামক মেয়েটি মৃদু কাঁপছে, হয়তো শীত, তা বোধহয় আবেগের দোলা। তাসফিন ধীর লয়ে তার আঙ্গুলে আঙ্গুল জড়িয়ে ধরে। নিঃশব্দ মুহূর্তের মাঝেও এক ধরনের গুঞ্জন, হৃদয়ের কথা হৃদয় হৃদয়ে বোঝে। ফারা মাথা তাসফিনের কাঁধে হেলে পড়ে। চোখ বুজে সে অনুভব করে তার হৃদস্পন্দন। তাসফিন তার চুলে আলতো ছোঁয়া দেয়, যেন অন্ধকারের মধ্যেও মায়ার আলো ছড়িয়ে দিতে চায়। তাসফিন নড়ে ওঠে, স্পর্শ করে গালে গাল। হলুদ রঙা কপল আরও হলদেটে আবরণে রাঙিয়ে তোলে। হলুদ রঙে রাঙিয়ে দিলাম, তোমার স্পর্শে সোনালি সন্ধ্যা সাজিয়ে নিলাম। ভালোবেসে বন্দি বানালাম, তরঙ্গে তোমার ছোঁয়া পেলাম। ঝিরিঝিরি বৃষ্টি, নরম আর কোমল। আকাশ ঢেকে আছে মেঘে। হালকা ঠান্ডা বাতাস বইছে চারপাশে। ছোট ছোট ফোঁটা মাটিতে পড়ে, এক ধরনের স্নিগ্ধ শব্দ তুলছে। টুপটাপ টুপটাপ। গাছের পাতা ভিজে উজ্জ্বল হয়ে উঠেছে। পথঘাট সিক্ত হয়ে চিকচিক করছে। দূরে কোথাও একলা পাখি ডানা ঝাপটাচ্ছে। গাছের পাতার ফাঁকে ফোঁটা ফোঁটা জল জমে মুক্তোর মতো ঝলমল করছে। বৃষ্টির স্পর্শে মাটির গন্ধ আরও তীব্র হয়ে উঠেছে, যেন মন ভরে ওঠে এক অদ্ভুত প্রশান্তিতে। মিটমিটি বৃষ্টি, বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস টেনে নেয় তাসফিন। ল্যাপটপ হাতে এগিয়ে গিয়ে বিছানায় বসলো। আপাতত মেলগুলো চেক করতে হবে তাকে। নারীদের নাইমের অনেকগুলো মেইল এসেছে, এবং কি অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ থেকে অফিসিয়ালি মেইল পাঠানো হয়েছে, যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে তাকে ফিরতে হবে। তাসফিন কিছুদিন পূর্বেই আরও কিছুদিন ছুটির জন্য লিভ অ্যাপ্লিকেশন জমা পাঠিয়েছিল, কিন্তু নেভাল হেডকোয়ার্টার থেকে ছুটিটা বাতিল করা হয়েছে। তাকে যথাসম্ভব 2 দিনের মধ্যেই ডিউটিতে জয়েন করতে হবে। কাল তার বিয়ে, ফিরতে হবে রাতের দিকে। তার মানে তার হাতে 2 দিন আছে। পুরো একদিন চলে যাবে সব বিয়ে বাড়িতে ফেরার ঝামেলায়। পরে মাত্র একটি দিন পাবে ফরার সঙ্গে সময় কাটানোর। পরপর রাতেই তাকে ব্যাক করতে হবে। ল্যাপটপের শাটার অফ করে উঠে গেল তাসফিন। এগিয়ে গেল জানালার কাছে। বিরক্ত সে, বড্ড বিরক্ত। আচ্ছা, এই মুহূর্তে যদি সে ফারার কাছে যায়?
তাহলে কি অন্যায় হবে? কিসের অন্যায়? তার স্ত্রী সে, অধিকার তো আছেই। বাতাসে জানালার কাছে লাগানো সফেদ পর্দাগুলো এলোমেলোভাবে উঠছে। লাইট জ্বালিয়ে বিছানার দিকে এগিয়ে গেল ফারা। হাত ভর্তি মেহেদি লাগানো তার। বিয়ের মেহেদি যে খুব শখ করে আঁকা। কোথাও একটা লুকানো রয়েছে তাসফিনের নামের অক্ষর। যা খুঁজে বের করবে সেই পুরুষ। এলোমেলো করে রাখা বিছানার উপর বিয়ের লেহেঙ্গা, জুয়েলারি সবকিছু। কাল সকাল সকাল পার্লার থেকে লোক আসবে তাকে সাজাতে। তাই তো আগে থেকে স্নেহা নূপুর এগুলো বের করে রেখেছে। দরজায় টোকা পড়ল। ষষ্ঠ ইন্দ্রিয় যশ সজাগ হয় ফারার। এখন কে এসেছে? গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল সে। ভেতরে প্রবেশ করে তাসফিন। চমকায় ফারা, লজ্জিত হয় খানিকটা। দুহাত পকেটে গুজে টান টান হয়ে দাঁড়ালো তাসফিন। দৃষ্টি তার সামনের মেয়েটির থুতনিতে। কালো তিলটা চুম্বকের ন্যায় টানছে তাকে। এদিক সেদিক তাকে নিঃশ্বাস ছাড়ল সে। এগিয়ে গেল আলগোছে। হাত স্পর্শ করে ফারার। কথা আছে। বারান্দায় গেল ফারার সহিত তাসফিন। দেওয়াল ঘেঁষে বসলো নিচে। অবাক নেত্রে চেয়ে রইল ফারা। হাত টেনে নিজের কাছে বসায় তাকে। ফারা চুপচাপ বাধ্য বালিকার ন্যায় বসলো। আইটাই করে শুধু হয়। কিছু বলবেন? ভালো লাগছে না। অকস্মাৎ এমনতর কথায় অবাক হয় ফারা। পল্লব ঝাপটায় অবুঝের ন্যায় হাসলো তাসফিন। সূক্ষ্ম সেই হাসি। হাত দেখাও। বলতে দেরি, দুহাত মেলে ধরতে দেরি হয়নি ফারার। এই দেখুন, মেহেদি দিয়েছি বিয়ের। আপনার নামের অক্ষর আছে, খুঁজে দেখুন তো। চঞ্চল ফারার অধর পানে দৃষ্টি তাসফিনের। কথাগুলো বলে স্থির হলো সে। অধর জুড়ে রয়েছে প্রাণবন্ত হাসিটুকু। হাতে হাত ছোঁয়ায় তাসফিন। খুব সূক্ষ্মভাবে খুঁজে বের করে নিজ নামের অর্থ, প্রথম অক্ষরটি। আলকোচে ছুঁয়ে দেয় অধর দুটি। কম্পিত হয় ফারার সর্বাঙ্গ। মিসেস শেখ, আপনাকে আমি ব্যতীত অন্য কিছু দেওয়ার নেই। আপনাকে আমাকে নিতে হবে, মানতে হবে, সহ্য করতে হবে। হোক সেটা কঠিন, কিন্তু দিন শেষে আমি আপনার মাঝেই সুখ খুঁজে নেব। আপনার কর্তব্য আমাকে আপনার সুখ থেকে সামান্য সুখটুকু দেওয়া। ঠিক আছে? তাসফিনের মোলায়েম কণ্ঠে শোনা কথাগুলো ভীষণভাবে ভালো লাগলো ফরার নিকটে। সে কথাগুলো কতটা বুঝতে পেরেছে তা সঠিক জানা নেই, তবে যতটা পেরেছে তাতেই খুশি। অর্থাৎ তার মাঝেই তাসফিনের শোক লুকিয়ে রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ, আপনার লজ্জা লাগে না? রাত বেরিতে আমার ঘরে আসছেন। দুষ্টুমি ছলে আওড়ালো ফরা। কাঁধে মাথা হেলিয়ে দেয় তাসফিন। অসম্মতি জানায়। একটুও লজ্জা লাগে না মিসেস তাসফিন শেখ? আপনার কাছে কিসের লজ্জা? সহসা হেসে ফেলল ফারহা। আপনি আমাকে আপনি বললে হাসি পায়। ভ্রু উঁচিয়ে শুধায় তাসফিন। তাই? হুম। নাকটা কাল খালি রাখবে, ঠিক আছে? কাউকে কিছু পড়াতে দিবে না। হাতে চলে গেল নাকে ফরার। খালি রাখবে কেন? রুবেনা শেখ যে তাকে নাক ফুল দিল সেটা। ও মা, আপনার আম্মু তো আমাকে নাক ফুল দিল। আহ! ব্যথিত কণ্ঠে আর্তনাদ করে ফরা। আমার আম্মু কি তোমার আম্মু হয়? সরি, ভুল হয়ে গেছে। যা বললাম মনে থাকে যেন। নাকটা খালি রাখার দায়িত্ব তোমার। মহাবিপাকে পড়ল ফারহা। এদিকে রুবিনা শেখ বলেছেন নিজ হাতে নাকফুল পরাবেন, এদিকে ওনার ছেলে বলছেন নাক খালি রাখতে। এখন ফারা কোথায় যাবে? উঠে বসলো তাসফিন। এগিয়ে গেল বিছানার দিকে। ফারা উঠে গেল সহসা। অবহেলায় পড়ে থাকা ফোনটি হাতে তুলে নিল তাসফিন। চলে গেল গ্যালারিতে। বউ বোধহয় গ্যালারিতে ছবি দেখছিল, তাই তো ফোন অন করা মাত্র সেখানে পেল। স্ক্রল করে নিচের দিক যেতেই একটা ছবিতে দৃষ্টি আটকায় তার। বউ সাজে সেলফি রয়েছে। কি নিষ্পাপ চাহনি, বাচ্চা সুলভ ছাপ মুখশ্রী জুড়ে স্পষ্ট। তাকে দেখে নিজেকে সংযত করা বড্ড দায় তাসফিনের নিকটে। মুখ ফিরিয়ে এক পলক দেখে ফারাকে। এটা গতবারের ছবি, যখন আপনার বউ সেজেছিলাম। ভেবেছিলাম কখনো দেখা হলে মুখ ঝামটা দিয়ে বলবো, দেখুন মিস্টার, আমাকে দেখতে কেমন। নায়িকা না? ফিচল হাসে তাসফিন। আঙ্গুলের ভাঁজে ফের আঙ্গুল গোজে। না, আপনি নায়িকা নন, আপনি অভিনেত্রী। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল ফারহা। অভিনেত্রী আর নায়িকার মধ্যে পার্থক্য কোথায়? তাসমিন শেখ আর ফারার বিয়ের দিন সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা। নরম বাতাস বইছে, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে। এই রোমান্টিক পরিবেশ যেন তাদের গল্পেরই অংশ। ফারা জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি ছুঁয়ে দেখে আর মনে মনে ভাবছে, এতদিনের স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। ফারাজ স্বপ্নের মতো সাজে। সে পরেছে হালকা গোল্ডেন এবং লালের এমব্রয়ডারি করা লেহেঙ্গা, যার ওপর গোল্ডেন জরির কাজ, গা ভর্তি গয়না। সবকিছু রুবেনা শেখ এবং আরিফ আহমেদের দেওয়া। তাসফিন পরেছে ক্লাসিক সাদা শেরওয়ানি, যার কলারে নীল অ্যাকসেন্ট। তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা, যেন আজকে দিনের অপেক্ষায় ছিল চিরকাল। বন্ধুরা তার চারপাশে জড়ো হয়ে ঠাট্টা করছে।
কিয়ৎক্ষণের মধ্যেই তাদের বিয়ে। বৃষ্টি কমে আসছে, চারপাশ সোনালি আলোয় ভরে যাচ্ছে। বৃষ্টির শব্দের মাঝেই কাজী সাহেব ধীর কণ্ঠে উচ্চারণ করলেন, কবুল। ফারা হালকা কাঁপা কণ্ঠে বলল, কবুল। তাসমিনের চোখ আনন্দে চকচক করে উঠল। তিনবার কবুল উচ্চারিত হওয়ার পর দুই পরিবারের উল্লাস ধ্বনি মিলল বৃষ্টির রিনিঝিনি শব্দের সাথে। বিয়ে মানে হাজারো নতুন সম্পর্ক। ফারা কি পারবে সবগুলো সম্পর্কে অটুট থাকতে? নুপুরের হাত ধরে রুমে এলো ফারা। এই তো কিছুক্ষণ পর তারা ফিরবে ঢাকার উদ্দেশ্যে। তার পূর্বে একটুখানি রেস্ট প্রয়োজন ফারার। ছোটখাটো শরীরটার ওপর বয়ে গেছে ঝড়। বারান্দায় এসে দাঁড়ালো ফারা। আখিদয় ভরে ওঠে অশ্রুকণায়। চিরচেনা সবকিছু ছেড়ে চলে যেতে হবে অচেনা জায়গায়। বুকটা ভারী হয়ে আসছে তার। নেত্র পল্লব কাঁপছে বারংবার। স্নেহটাকে কে দেখবে? দুজন তো একসাথে কলেজে যেত। এখন কি হবে মেয়েটার? কান্নাগুলো দলা পাকিয়ে আসছে ফারার। ষষ্ঠ ইন্দ্র সজাগ হলো ফারা। তড়ক করে জ্বলে উঠল মস্তিষ্ক। বারান্দার কাছে আরো একজন আছে, সাইফুল। চমকালো ফারা। এগিয়ে এলো সাইফুল। অপরাধী কণ্ঠে বলল, ফারা, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আবারও। দেখো, সেদিন রাতে যা হয়েছে সবটাই হুট করে। আমি নূপুরকে সারপ্রাইজ দিতে গিয়ে। আমি সত্যি খুব লজ্জিত। বিষয়টা আমাকে ভীষণভাবে ভাবাচ্ছে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি ফারা। স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে আছে ফারা। সাইফুলের চোখে অনুশোচনা দেখতে পাচ্ছে সে। সাইফুল ফের বলল, সাইফুল, দেখো, তুমি আমার ছোট বোনের মতো। আমি জেনে বুঝে তোমার কোনো রকম ক্ষতি করব না। আর আজকের পর থেকে তো তুমি আমাদের সঙ্গে থাকবে। লম্বা নিঃশ্বাস ছাড়লো ফারা। মৃদু স্বরে বলল, এসব বলবেন না ভাইয়া। আমি তো ব্যাপারটা ভুলেই গিয়েছি। আমি বুঝতে পেরেছি আপনি ভুলবশত। আপনি এভাবে আর ক্ষমা চাইবেন না। বুক থেকে ভারী কিছু সরে গেল বোধহয় সাইফুলের। তুমি জানো না আমি কতটা অনুশোচনায় ভুগছিলাম। অবশেষে মুক্তি পেলাম। মৃদু স্বরে ফের বলল ফারা, এই যে আপনি ছোট বোন বলেছেন, তাহলে কি করে ভাইয়াকে দোষারোপ করি বলুন তো? নৈশব্দে হাসল সৈফুল। হাত রাখলো ফারার মাথায়। ভালো থেকো সবসময়। ঝিরিঝিরি বৃষ্টি ফের শুরু হলো। বাতাসের তীব্রতা বাড়ছে। টুপটাপ টুপটাপ শব্দ হচ্ছে। বাইরের টিনের চালে ছলাৎ ছলাৎ শব্দটি প্রকাট হচ্ছে। জানালার পর্দা আলো হালকা দুলছে। ঠান্ডা বাতাস ঘরের ভেতর ছড়িয়ে দিচ্ছে বৃষ্টির গন্ধ। ফারা জানালার পাশে দাঁড়িয়ে আছে। দুহাত গুটিয়ে রাখা। ঠান্ডা বাতাস গালে এসে লাগছে, কিন্তু শরীর হঠাৎ কেঁপে উঠল, কারণ ঠিক সেই মুহূর্তে কারো হাত ধীরে এসে ছুঁয়ে দিল ফারার হাতের পেছনটা। ফারার শীত দ্বারা বয়ে একটা শিহরণ নেমে গেল। খুব হালকা একটা স্পর্শ, কিন্তু তাতে যেন একটা অদ্ভুত উষ্ণতা লুকিয়ে আছে। অন্ধকারে তাকানোর চেষ্টা করে। তার চোখ দেখতে পারছে না, কিন্তু অনুভব করতে পারছে সে খুব কাছেই আছে। তাসবিন ছুঁয়েছে তাকে। কিয়ৎক্ষণের মধ্যেই বেরিয়ে যাবে বাড়ির পথে। তবে একটুখানি তো বউকে ছোঁয়া ফরজ। তাকে একটু হলেও ছুঁতে হবে তার পবিত্র বউটাকে। দেখতে হবে পবিত্র মুখখানা। অধিক দিনের অপেক্ষায় থাকা একটি সুপ্ত ইচ্ছেরা জেগে বসেছে তার মস্তিষ্কে। থুতনিতে থাকা টকটকে লাল তিলটা বুড়ো আঙ্গুলে ছুঁয়েছে তাসবিন। সেই শিরানি অনুভূতি। কাঁপছে ফাড়া। বুঝে এসেছে আঁখিদয়। চুমু খেলাম, সব কিন্তু হালাল। অপেক্ষা করলো কি তাসবিন ফাড়ার উত্তরের বা সম্মতির? হুম, করেনি। তার অধর ছুঁয়েছে ফাড়ার থুতনি। তিলক একে চুম্বনে খামচে ধরেছে তাসবিনের শেরওয়ানি। ছাড়েনি তাসবিন। গভীরভাবে চেয়েছে তার থুতনি, তবে তা ক্ষণিকের জন্য। পরক্ষণে ছাড়তে হলো। দরজায় ঠক ঠক শব্দ এলো। প্রাণ ফিরে পেল ফাড়া। নিঃশ্বাস নিচ্ছে পরপর। চোখ দুটো মেলতে গিয়েও থেমে যাচ্ছে সে। এবারে তাকাবে কি করে তাসবিনের পানে? গল্পটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে যেও।